হালকা একদম সিম্পল। ঠিক আছে, কালকে আসবো না? ঠিক আছে ইনশাল্লাহ। মনে করে দিও ইনশাল্লাহ। এই তুমি ক্লাস করবো না? আচ্ছা ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি ক্লাসগুলো মিস করতে চাই না, কিন্তু পুরো সম্ভব হয় না দাদা। বিশেষ করে আগে তো যদি এই ক্লাসগুলো করছি, বিশেষ করে একটা ধারণা আছে। আমি প্রতিদিনই যতটুকু সম্ভব ক্লাস থেকে ও লিটারাল পুরোটা থাকি। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। রেটিংস মনে হয় তো থাকি। আচ্ছা এই কি অবস্থা বলো? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, মনে হচ্ছে আপন আপন লাগছে, নিজের এলাকায় আসছেন। তাই নাকি? কোন জায়গায়? স্যার আমি ভার্সিটির সামনে আছি, বিনোদপুরে। বিনোদপুরে? আচ্ছা দাঁড়া, আমি 11 মনে হচ্ছে স্যার। হ্যাঁ রাজশাহীতে। আমি 11টার সময় বের হবো আর 1টার সময় ফিরবো। রাজশাহী কিন্তু আমার খুব প্রিয় শহরের মধ্যে একটা। আচ্ছা জি স্যার, ঘুরতে যান, রাস্তাগুলো খুবই দারুণ, ঘোরার জন্য খুব সুন্দর জায়গা। সুন্দর, হ্যাঁ। বাংলাদেশের সবচেয়ে মানে পরিচ্ছন্ন, মানে বাংলা এখানে আসলে মনে হয় একটু বিদেশে আছি। পরিচ্ছন্ন এলাকা, আরো তো ডেকোরেট করছে স্যার এখন। হ্যাঁ আসলে তোমরা সবাই যারা রাজশাহীতে আসো নাই, মানে রাজশাহী যে মডেল ডিস্ট্রিক্ট টাউন বলবা, টাউনটা তো অনেক সুন্দর, মানে মানে মডেল ডিভিশনও বলা যাবে। একেবারে আসলেই ভালো লাগার মতো। হ্যাঁ জি স্যার, সবই আছে মোটামুটি, রাস্তাঘাটও ভালো, এক পাশে নদীও আছে, পেছনের দিকে আবার ধান ক্ষেত আছে। খাবার দাবার নিয়ে আমি বিরতির সময় এক জায়গায় খাই, মনে রাখবো। বাংলাদেশের আবহাওয়া ভালো, একটা এসি থাকলে আবহাওয়াটা খুব চমৎকার। তারপরে স্যার মোটামুটি বাতাসও থাকে অনেক। ছিলাম অনেক দিন স্যার, ভার্সিটিতে পড়ালেখা করছি। আবার এই যে ফুড ভিলেজ আছে না, আমি যা কিছু করি না করি, ফুড ভিলেজের খাবার, মানে গরুর মাংসটা খুব চমৎকার পাক হয় এখানে, নাইবা খাইতে হবে। এই হলো বিরতিতে বাংলাদেশে এক জায়গায় খাই। আর কোন বিরতি, আমাদের কুমিল্লায় যত রেস্টুরেন্টের বিরতি আছে এগুলো অধিকাংশ একটা ভালো আছে। ওকে স্যার, এই প্রথম কাউকে শুনলাম যে হাইওয়ে রেস্টুরেন্টের প্রশংসা করতেছে। একটাই, মানে ফুড ভিলেজ প্রথম মানে প্রশংসা করলেন। হ্যাঁ না, মানে কুমিল্লা ফুড ভিলেজ এটা, এই যে রংপুর থেকে ফেরার পথে যেটা আছে না? জি স্যার, ওইটাই, সিরাজগঞ্জ রোডের ওইখানে। দুইটা তো। স্যার কবে যাচ্ছেন? রাজশাহীতে কতক্ষণ আছেন? 20-22 ঘন্টা আরো। আচ্ছা দাঁড়াও, কালকে তো 5:45 বাস, দাঁড়াও আমি এটা খুলে নিই। আজকে তো তোমাদের টপিক হলো নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, তাই না? নিউ ক্লাসিক্যাল কিনা হিসাবে? জি স্যার। ওকে আচ্ছা, এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা চত্বর আছে, বলো চত্বরটার নাম কি? স্যার ইবলিশ চত্বর। ইবলিশের তো মাঠ। হ্যাঁ জোড়া চত্বর, ঠিক আছে। আচ্ছা ওকে, তো এই ইবলিসের গল্পে আমরা আজকে পড়বো, ঠিক আছে? চলো ইবলিসের গল্প। আংটিটা স্যার একটু বিশেষত্ব যদি বলতে স্যার। আংটির বিশেষত্ব? জি স্যার। ভালোই তো বলছো স্যার, ওটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ এটা হলো আমার শ্বশুর যখন উমরা করে আসছিল তখন এটা উনি দিছিলেন, দেওয়ার পরে উনি বলছিলেন যেন আমিও যেন যাই, এটা প্রথম। আর এবার যাওয়ার পরে রুসাফার মা এটা দিয়ে বলছে যে এটা যেন হাত থেকে না খুলি, আর বারবার এটার দিকে তাকাই যেন আমি মনে করি যে আমি যেন ভুলে না যাই, ঠিক আছে? এটা হলো কি বলে না, এই স্মারক।
ওথেলো আর হচ্ছে ডেসটিমোনার মতো স্যার। ওথেলোর হ্যান্ডকারচিফের মতো। মানে বলছি যে অনেক ব্যস্ত থাকেন তো, তো সব মিলে মাঝে মাঝে এই আংটির দিকে তাকাইলো আমার কথা মনে পড়ে, আমি বললাম যে ঠিক আছে। স্যার হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আংটি চশমার মতো, আংটি পড়া শুরু করলে এটা আর মিস করা কঠিন, মানে থাকলেই ভালো। আর আংটি সবচেয়ে বড় সুবিধা হলো কোনো জায়গায় গেলে এরকম মানে দরজা খুললে এরকম আস্তে টং টং করে আওয়াজ হয় না। তাহলে তো স্যার এক হাত স্যার আপনার শ্বশুর নিয়ে নিল, আরেক হাত আপনার বউ নিয়ে নিল স্যার, আন্টির কিছু নাই আপনার কাছে। এই জন্যই তো আন্টির আছে মগজ, মানে এই যে বানাই দিচ্ছেন আর কি। জি স্যার। আচ্ছা, তাহলে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে কি হলো দেখো। নিউ ক্লাসিক্যাল পিরিয়ড তোমাদের তো মনে আছে কিনা, এই তিনটা ভাগ আছে কিন্তু এখানে, রেস্টোরেশন, অগাস্টান আর এজ অফ সেন্সিবিলিটি। ওই প্রথম ক্লাসে পড়ছিলাম। তো রেস্টোরেশন মানে হলো ওই যে হারিয়ে যাওয়া রাজতন্ত্র পুনরায় ফিরে আসবে যেটা, সেটা, তাই না? চলো আমরা একটু অ্যানালাইসিস করি। নিউ ক্লাসিক্যালের তো ব্যাখ্যা আমি বলছি যে এই যুগটাকে ওই যে ক্লাসিক শব্দের তো ধ্রুপদী 1600 সাল থেকে 1798 সালের ইংল্যান্ডের প্রাচীন ওই যে ক্লাসিক লিটারেচার ফলো করেছেন। তবে ক্লাসিক্যাল লিটারেচার মানে হলো প্রাচীন গ্রিক এবং রোমান সাহিত্য অনুসরণ করছেন, এই জন্য এই যুগটার নাম নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। কিন্তু তারা তাদের মতো অরিজিনাল হয়ে উঠতে পারেন নাই, এটা কিন্তু তোমাদের এখন আমি আবার রিপিট করতেছি। দ্য রাইটার্স অফ দিস এজ ইমিটেটেড দ্য এনশিয়েন্ট গ্রিক এন্ড রোমান লিটারেরি ট্রেডিশন বাট দে ল্যাক দ্য অরিজিনালিটি অফ দোজ রাইটার্স। অর্থাৎ 1660 সাল থেকে 1798 সাল পর্যন্ত ইংল্যান্ডের সাহিত্যিকরা প্রাচীন গ্রিক এবং রোমান সাহিত্য অনুসরণ, রোমান সাহিত্য কি করছেন বলো? গ্রিক এবং রোমান সাহিত্য প্রাচীন অনুসরণ করছেন, কিন্তু তারা তাদের মতো এই যে এদের মতো অরিজিনাল হয়ে উঠতে পারেন। এর জন্য নাম হলো নিউ ক্লাসিক, এই যে সোডো ক্লাসিক, মক ক্লাসিক, আর্টিফিশিয়াল ক্লাসিক, বুঝছো কিনা? এরা অরিজিনাল ক্লাসিক না। আর্ট ফর আর্ট সেক, আর্ট ফর ম্যান সেক এর ব্যাখ্যা বুঝাইতে পারছিলাম কিনা এবং বলো তো একটু, ইয়েস অর নো? আর্ট ফর আর্ট সেক, আর্ট ফর ম্যান সেক এর ব্যাখ্যাটা বলো, কথা শুনতে পাচ্ছ কিনা? যেই সাহিত্যকর্মে কোন ইনস্ট্রাকশন দেয়া থাকে এটার নাম আর্ট ফর আর্ট সেক, সরি ম্যান সেক। আর কোন ইনস্ট্রাকশন দেয়া না থাকলে এটার নাম আর্ট ফর আর্ট সেক। বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। ওকে, এগুলো লাগবে না। এ নোভেল ইন দ্য ফর্ম অফ লেটার, পত্র উপন্যাসকে বলা হয় এপিস্টোলারি নোভেল, মনে রেখো, এপিস্টোলারি নোভেল। দ্য ন্যারেটর অফ দ্য নোভেল রিটেন ইন দ্য থার্ড পার্সন ইজ কল্ড, থার্ড পার্সনে যদি কোনো ইয়া লেখা হয়, নোভেল লেখা হয়, এটার নাম হলো এটাকে বলা হয়, ওই ন্যারেটরকে বলা হয় ওমনিসেন্ট ন্যারেটর। আচ্ছা, দরকার নেই। রেস্টোরেশন তোমাদের মনে থাকার কথা। রেস্টোরেশন হলো হারিয়ে যাওয়া রাজতন্ত্র পুনরায় ফিরে আসছিল। এগুলা কি মনে আছে কিনা? না থাকলে আমরা বলে রিপিট করবো। ওই যে 1649 সালে রাজাকে হত্যা করা হয়েছিল, চার্লস দ্য সেকেন্ড, চার্লস কত না, হ্যাঁ, চার্লস ফার্স্ট হত্যা করা হয়েছিল। হত্যা করার সময় তার চার্লস দ্য ফার্স্টের পুত্র চার্লস টু কোথায় পালিয়ে আত্মরক্ষা করেন? কমেন্ট বক্সে লিখো। স্যার ফ্রান্সে। হ্যাঁ, ফ্রান্সে পালিয়ে আত্মরক্ষা করেন। এরপরে আবার 1660 সালে ইংল্যান্ডের লোকেরা তাকে গিয়ে ইংল্যান্ড থেকে নিয়ে ইংল্যান্ডের রাজা হিসাবে আবার ইংল্যান্ডের রাজা বানাই দেন। তাহলে এটার নাম রেস্টোরেশন। রেস্টোরেশন তাহলে এই দেখো, রেস্টোরেশন মানে রাজতন্ত্রের পুনরুদ্ধার। আমি এই বলছিলাম রেস্টোরেশন অফ আওয়ামী লীগের মতো। 1975 সালে বঙ্গবন্ধুকে শহীদ করা হয়, সপরিবারে আওয়ামী লীগ হারায় যায়। 21 বছর পরে সে আওয়ামী লীগ ফিরে আসে 1996 সালে। আবার হ্যাঁ, রেস্টোরেশন অফ মনার্কি, রাজতন্ত্র হারায় যায় 1649 সালে, আবার সেই রাজতন্ত্র ফিরে আসে 1660 সালে। এই 1660 সালে রাজতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিখ্যাত। 1660 সালে কমনওয়েলথ পিরিয়ডের রিচার্ড ক্রমওয়েলের পতনের পর ইংল্যান্ডের লোকেরা ক্যারোলিন পিরিয়ডের রাজা চার্লস ফার্স্ট, যাকে শিরশ্ছেদ করা হয়েছিল, তার ছেলে চার্লস দ্য সেকেন্ড, যিনি ফ্রান্সে পালিয়ে আত্মরক্ষা করেছিলেন, চার্লস দ্য সেকেন্ড কে ইংল্যান্ডের সিংহাসনে বসান। এটার ব্যাখ্যা কি করছিলাম? এই হেড অন স্পাইকের ব্যাখ্যা। জি স্যার। ওই যে জি স্যার করেছেন স্যার। হ্যাঁ, এই দেখো,
দেখো ইতিহাসটা শর্ট করে বললে। এই 17 শতকের মাঝামাঝি ইংল্যান্ডের রাজা চার্লসের বিরুদ্ধে বিদ্রোহ করে অলিভার ক্রমওয়েল, অর্থাৎ 1649 সালে রাজা চার্লসের বিরুদ্ধে বিদ্রোহ করছিল পার্লামেন্ট পন্থীরা। অলিভার ক্রমওয়েল রাজা হয়ে গেছেন, রাজা হয় নাই, যেহেতু রাজার বিরুদ্ধে প্রোটেস্ট করেছিলেন সেহেতু তিনি নিজের রাজা না হয়ে হয়েছেন লর্ড প্রোটেক্টর, মানে প্রধানমন্ত্রী টাইপের হয়েছেন। 8 বছর দেশ শাসন করার পরে মারা গেছেন 1658 সালে। ক্রমওয়েলের জায়গায় ক্ষমতায় বসেন তার পুত্র রিচার্ড ক্রমওয়েল, কিন্তু সে ছিল অযোগ্য। বছর না ঘুরতেই দেশে ফের বিদ্রোহ। রিচার্ডের জায়গায় আবার ক্ষমতায় এলেন নিহত চার্লসের দেশান্তরী পুত্র দ্বিতীয় চার্লস। তিনি এসে নির্দেশ দিলেন এই যে ক্রমওয়েলের লাশ কবর থেকে তুললো, তুললা এরপরে ফাঁসিতে ঝুলাও, ফাঁসিতে ঝুলে মাথা কাটো, মাথা কাইটা রাখা হয়েছে কোথায় বলো? একটা বর্ষায়, 20 ফুট লম্বা বর্ষায়, ওইখানে এই প্রবাদটা আসছে আর কি, হেড অন স্পাইক প্রবাদটা ওইখান থেকে আসছে। দ্য বিল অফ রাইটস তোমরা পড়বা। বিল অফ রাইটস শব্দটা যদি কেউ শুনে থাকো, মনে রাখবো মানবাধিকার সনদ, বেশ কিছু মানবাধিকার সনদ আছে, এর মধ্যে মদিনা সনদ। এই বিল অফ রাইটস বোঝার জন্য তোমার একটু বলে রাখি, বিল অফ রাইটস এগুলা তোমরা যখন আলোচনা করবা, আমি তোমার একটু 30 সেকেন্ডে একটা বিষয় দেখাচ্ছি, শেয়ার করে। দাঁড়াও, পানি বেশি দিছি খিচুড়িতে। এই আর ভালো ছিল। মানবাধিকারের সংজ্ঞা, হ্যাঁ, মানবাধিকারের সংজ্ঞা এটা হলো এই বিভিন্ন ধর্মের, এই দেখো ইসলাম ধর্মে মানবাধিকার লিখে গুগলে সার্চ দিবা, হ্যাঁ, দিলে দেখবা, দ্বারা বলতেছি 30 সেকেন্ড। এই যে মানবাধিকার সংজ্ঞা দিয়ে দেখবা যে মানবাধিকার কি, আবারও তোমাদের সবাই বলতেছি, গুগলে এই মানবাধিকার লিখে সার্চ দিবা, মানবাধিকার লিখে সার্চ দিছো, এই উইকিপিডিয়াতে দাও মানবাধিকারের সংজ্ঞা, এইখানে দেখবা উৎপত্তি এবং প্রাচীন ভারতীয় নীতিশাস্ত্র সমূহ, এই যে সাইরাস সিলিন্ডার, তারপরে মদিনা সনদ। মানবাধিকারের প্রধান ভিত্তিটা হয়েছিল মদিনা সনদ, এটা একটু আমি পড়া শোনাবোই তোমাদেরকে। 622 খ্রিস্টাব্দে মহানবী ইসলাম কর্তৃক মদিনা সনদ, এটা হলো প্রথম ভিত্তি হয়েছে। মদিনা সনদকে পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ লিখিত সংবিধান হিসেবে আখ্যায়িত করা হয়। এই সনদে মোট 47টা অনুচ্ছেদ রয়েছে, যেগুলো মানবাধিকারের বিষয়ে সর্বপ্রথম সুস্পষ্টভাবে বিবৃত করা হয়েছে। উল্লেখযোগ্য অনুচ্ছেদ একটু পয়রা শোনা আমারে, তোমরা তো সবাই ইনশাল্লাহ ক্যাডার অনেকে হইবা, সুনাগরিক হইবা, একটু আমার মানবাধিকার সনদ মদিনা সনদে যারা লেখা ছিল একটু বলো তো। সনদের স্বাক্ষরকারী বলো। সনদের স্বাক্ষরকারী সকল সম্প্রদায় একটি সাধারণ জাতি গঠন করবে এবং সব সম্প্রদায় সমান নাগরিক অধিকার ভোগ করবে। সব আমাদের সংবিধানের কথা খেয়াল করে দেখছো না, এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই সমস্ত ফালতু কথা বলো না, সব মানুষ এখানে দেখছো। মদিনা সনদের মধ্যে যারা প্রকৃত মুসলিম, তুমি মদিনা সনদ করে দেখো। তারপরে সব নাগরিক পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে, কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না। এটা বুঝো, অর্থাৎ তুমি যদি ওই দুর্গাপূজা করো নির্বিঘ্নে করবা, তোমার দুর্গাপূজার নিশ্চয়তার নিরাপত্তা দেয়া, এটা আমার নবীর শিক্ষা। ট্রু মুসলিম যদি হইতে চাও, দেখো আমাদের কুমিল্লায় কি হয়েছিল ওই যে দুর্গাপূজার সময়, গতবারের আগের বার, কোরআন শরীফ রেখে আসছিল, যে কোরআন শরীফ রেখে দিছে, এই মুসলমানদের মধ্যে একজন রাখছে, কিন্তু এই কারণে যে দুর্গাপূজা যে সংকুচিত করছে, ওদের উপর যে হামলা চালাইছে, এগুলো একটা মুসলমান না, এগুলো সব নবীর দুশমন, এগুলো ইসলাম ধর্মের শিক্ষার সম্পূর্ণ বাইরে। নাগরিকদের অধিকার ও নিরাপত্তার ব্যবস্থা রাষ্ট্র নিশ্চিত করবে। সকল প্রকার রক্তক্ষয়, হত্যা ও ধর্ষণ নিষিদ্ধ। কোন লোক ব্যক্তিগত অপরাধ করলে তা ব্যক্তিগত অপরাধ হিসেবেই বিবেচিত হবে, তার কারণে অপরাধী সম্প্রদায়কে দায়ী করা যাবে না।
দুর্বল ও ধরে নিলা অসহায়। শোনো, ধরে নিলা যে ধরো হিন্দুদের মধ্যেই ধরো, এটা যদিও বাস্তবতাটা তা উল্টা ছিল, হিন্দুদের মধ্যেও যদি কেউ একজন ধরো কোরআন শরীফ রাখলো, শাস্তি ওর হবে, ওর পুরা সম্প্রদায়ের কারণে সারা দেশ তুমি দুর্গাপূজা ইয়ে করতে পারো না। এই হলো বিষয় আর কি। তো এরপরে ম্যাগনা কার্টা তো আমরা পড়ছি না, ম্যাগনা কার্টা ওই যে জি স্যার। পড়ছিলাম না? হ্যাঁ হ্যাঁ। জি। এরপরে হলো পিটিশন অফ রাইটস, এই যে তোমার এই বিল অফ রাইটস, এগুলো মানবাধিকার অন্যতম দলিল। এই যে 1600, এই মানবাধিকার বলেই 4টা কথা নিয়ে কথা বলবা, যেখানে কোনো সময় আলোচনা করলে কোনো জায়গায় যদি তাহলে মদিনা সনদ দিয়ে শুরু করবা, তারপরে পিটিশন অফ রাইটস, বিল অফ রাইটস নিয়ে কথা বলবা। হ্যাঁ। জি স্যার, ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে হলো ওর ওই যে খিচুড়ি নিয়ে একটা কথা মনে পড়ছে, দাঁড়াও। এই জায়গা মতো অনেক সময় কি হয়, আব্বা যখন খুব অসুস্থ ছিল, একটা হসপিটালে হবে এই অপারেশন। ডাক্তার কি করছেন, ডাক্তার আব্বার দেখে গেছে অপারেশন থিয়েটার নিয়ে যাব। তো কিছুক্ষণ পরেই ডাক্তার বলছে এই ওষুধগুলা নিয়ে আসেন। তো আমি সব লিস্ট নিলাম, নেওয়ার পরে লিস্টটা পকেটে ঢুকেলাম, ঢুকাইয়া আনতে যাব। এমন সময় 4-5 জন মেহমান আসছেন। হ্যাঁ, আইসা ঢুকছেন, ঢুকার পরে কথা বলতেছেন। এখন কথা বলার পরে আমি বলতেছি কি, ভাই আপনার একটু বসেন, আমি আসতেছি। এখন ওরা বলতেছে ভাই এখন কোনো আপ্যায়নের দরকার নাই, তুমি দেখতে আসছি এটাই বেশি, তুমি এখন বের হইবা না। আসলে আমি তো আপ্যায়নের জন্য যাচ্ছি না, আমি যাচ্ছি যে মেডিসিন আনার জন্য। এখন যতবারই আমি বের হইতেছি ওনারা আমার টাইনা ধরে রাখতেছেন, না এখন বের হইতে পারবে না। পরে আমি তো এখন বুঝাইতে পারতেছি না যে ভাই আরে কি বিপদে পড়লাম, আমি তো ইয়ার জন্য, আমি যে মেডিসিনের জন্য যাচ্ছি, এটা তো আমি এখন একটু পরে ডাক্তার চিল্লাফালা করবেন যে এগুলো আনি নাই কেন। তো পরে একটু পরে বললাম যে ও আরে ডাক্তার তো ইয়ে দিছে, পরে উনাদেরকে নিয়ে বের হয়েছে যে ও আচ্ছা চলেন তাহলে ওষুধগুলো নিয়ে আসি। আরে স্যার আপনি বলে দিতেন স্যার যে আমার আব্বার জন্য মানে ওষুধ কেমনে আনতে বলি, যাইতেছি, আরে হসপিটাল তো আপ্যায়নের জায়গা না। এটা তো আমার তো জানতে হবে যে কি জন্য আমি যাচ্ছি, এটা তো জিজ্ঞেস করা লাগবে না। উনি বলতেছে এখন নাস্তা আনা লাগবে, কোনো আপ্যায়নের সময় নেই, এখন আপ্যায়নের দরকার নেই, তুমি বইও। মানে টাইনে টিনে আমার আটকে রাখছে। হ্যাঁ। তো এখানে আমার ছোট বোন ছিল, সবাই তো হাসতে হাসতে মানে মানে কি এক পরিস্থিতি। আচ্ছা, তারপরে ওই যে বিল অফ রাইটস আর কি, এটা একটু ইশারা দিয়ে দিলাম। আহ আকল মান্দ্রা ইশারা বাসাদ, এগুলো যখন পরবর্তীতে বিভিন্ন বক্তৃতা বিবৃতি দিবা, বিভিন্ন দিবস টিবসে আল্লাহ বাচ্চা রাখলে, ক্যাডার হওয়ার পরে দেখবা যে কত জায়গায় আলোচনা করো, মানবাধিকার নিয়ে কথা বলবা, এই মদিনা সনদ দিয়ে শুরু করবা, ম্যাগনা কার্টা নিয়ে কথা বলবা, বিল অফ রাইটস নিয়ে কথা বলবা, পিটিশন অফ রাইটস নিয়ে কথা বলবা, দেখো যে ভিতর নিয়ে আলোচনা করার সুযোগ আছে। জি হ্যাঁ, এবার স্যার। এই যে হ্যাঁ রেস্টোরেশন পিরিয়ড। এখন রেস্টোরেশনের মধ্যে জন মিল্টন, আমি আগে 4 জনের কথা বলে রাখি। জন মিল্টন, তারপরে হলো জন ড্রাইডেন, উইলিয়াম কনগ্রিভ, জন লক, আর হলো জন বানিয়ান, আর হলো আফরাবেন। একটু এই 4 জনের মধ্যে নামগুলো আরেকবার শোনো। জন লক, সরি কি বলি, জন মিল্টন, জন ড্রাইডেন, এরপরে জন বানিয়ান, এই 3 জনের নাম আগে শোনো। এর মধ্যে জন বানিয়ান এবং জন মিল্টন তারা রাজতন্ত্রের বিরোধী ছিলেন। রাজারা যখন হত্যা করা হয় তারা খুশি হয়েছেন। ইভেন জন ড্রাইডেনও, সবাই রাজতন্ত্রের বিরোধী ছিল। কিন্তু যখন রাজা ক্ষমতায় আসেন পুনরায় 1660 সালে যখন রাজতন্ত্র আসে, তখন 2 জন গোয়ার তুমি কইরা ওই রাজার বিরুদ্ধে যে ছিলেন, বিরুদ্ধে রয়ে গেছেন। ওনার হলো জন মিল্টন আর হলো কি বলো জন বানিয়ান। আরেকজন পুরা ইউটার্ন নিয়া কোথায় চলে আসছেন বলো, রাজার পক্ষে চলে আসছেন। ওনার নাম হলো জন ড্রাইডেন। ওনার নাম অনুসারে যুগের নামকরণ করা হয়েছে এইজ অফ ড্রাইডেন। আর 2 জনের জেলখানায় ঢুকাইছে। একজনের নাম হলো জন মিল্টন, ওই জেলখানায় বৈশা লিখছেন জন বানিয়ান একটা গ্রন্থ, এটার নাম পিলগ্রিমস প্রোগ্রেস, পড়বা একটু পরে। আর জন মিল্টন রে এমন এক রুমে রাখছে, একেবারে অন্ধকার প্রকোষ্ঠ, অন্ধকার একদম কন্ডেম সেলে রাখছে। অনেক দিন ধরে তিনি যেহেতু মানে অন্ধকারই ছিলেন, তার চোখে এমনি সমস্যা ছিল, চিরতরে অন্ধ হয়ে গেছেন। তারপরে জেলখানা থেকে অ্যান্ড্রু মার্ভেলের সহযোগিতায় তিনি মুক্তি পাইয়া যখন আসলেন, এরপরে লেখা শুরু করলেন প্যারাডাইজ লস্ট।
এই মহাকাব্যটা তিনি বললেন, তার তার কন্যা শুনে শুনে লিখছে এই প্যারাডাইজ লস্ট। এবার বলবো যে তিনি মহাকাব্যের কবি, বাংলা সাহিত্যে পৃথিবীতে জন মিল্টন রে চিনে না, এবার খুব পণ্ডিত ব্যক্তি। জন মিল্টন এপিক পয়েট, মহাকাব্যের কবি বলা হয়। জন মিল্টন কে কি করলেন, তোমার জন মিল্টন একটা কাজ করছে, শুনো। এই প্যারাডাইজ লস্টের মূল থিমটা তুমি আবার একটা শুনানো। জন মিল্টন তো বলতেন 12 খণ্ডে, 12টা সেট। মনে রাখবা মহাকাব্যের যে চ্যাপ্টার, মহাকাব্যের চ্যাপ্টারকে কি বলা হয় দেখি তো, তোমাদের মনে আছে কিনা, এটা পড়াইছি আমি। মহাকাব্যের চ্যাপ্টারকে কি বলা হয়? ক্যান্টো। থ্যাংক ইউ সো মাচ, ক্যান্টো। হ্যাঁ, মহাকাব্যের ভাগকে বলা হয় ক্যান্টো, নাটকের ভাগকে বলা হয় এক, কবিতার স্তবককে বলা হয় স্ট্যানজা। তো কি হয়েছে, প্যারাডক্স আবার বলবো আসবে সামনে, এই লেকচারে আসবে। মানে এই নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে প্যারাডক্স আবার আলোচনা করব। তারপরে এখন মহাকাব্যের কবি কি করলেন, আচ্ছা এই 12 খণ্ডে লিখছেন। এখন বলবো যে প্যারাডাইজ লস্টটা কি। তোমাদের মনে থাকার কথা, আমি বলছিলাম যে ইব্রাহিম আলাইসাল্লাম, ওই যে ধর্মতত্ত্বের ইতিহাসটা বলছিলাম, ইব্রাহিম আলাইসাল্লামের পুত্র ইসমাইল আলাইসাল্লামের বংশে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম আসছে। আর এই ইসাক আলাইসাল্লামের বংশে মুসা এবং ঈসা অন্য নবীরা আসছেন। তাহলে 3টা ধর্ম, ইসলাম আর হলো খ্রিস্টানদের হলো ইনজিল, আমাদের মুসলমানদের হলো কোরআন, খ্রিস্টানদের হলো ইনজিল, আর ইহুদিদের হলো তাওরাত, মানে ওল্ড টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্টের মধ্যে কিন্তু বর্ণনা দেয়া আছে, তোমরা কিন্তু মনে থাকার কথা, তাওরাত এবং ইনজিলকে, ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টকে একত্রে বাইবেল বলা হয়। এই ওল্ড টেস্টামেন্টের মধ্যে এই একটা বর্ণনা দেয়া আছে, আদম আলাইসাল্লাম, হাওয়া আলাইসাল্লাম কিভাবে পৃথিবী থেকে পতন হইলেন। এই প্যারাডাইজ লস্ট, তাদের স্বর্গ হারানোর গল্প এখানে বলা আছে। কি বলা আছে, একদম কোরআনের বর্ণনার সাথে তাওরাতের মানে ওল্ড টেস্টামেন্টের বর্ণনার অনেকটা মিল আছে, বা একই ধারার বর্ণনা। আল্লাহ ফেরেশতাদের বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করতে চাই। খলিফা মানে কি? খলিফা মানে কি? খলিফা মানে কি? দর্জি। খলিফা মানে কি বলো? প্রতিনিধি। তারপরে বললো যে না, ফেরেশতারা বলতেছে আল্লাহ কি করেন এগুলা, ওরা বানাইলে খুব গ্যাঞ্জাম করবে, ওরা কয়েকজন 2-4 জন একসাথে মিলা থাকে না, সব সময় শুধু এই কয়েকজন সুযোগ পাইলেই দেখবে যে এই ক্যাচাল মানে খুব ভয়াবহ অবস্থা, ওরা দাঙ্গা হাঙ্গামা করবে, বুঝছো কিনা? ফেরেশতারা বলছে না, এই কাজ করেন না আল্লাহ। তখন বলছে ইন্নী আলামু মা লা তাআলামুন, আমি যা জানি তোমরা জানো না। ফেরেশতারা ভয় পেয়ে গেছে, বলে আর কোনো কথা বলা যাবে না। তারপরে এরপরে আল্লাহ হ্যাঁ কি কাজ করছে জানো, বলছে মাটি দিয়ে বানাবে। ফেরেশতা জিবরাইল ফেরেশতা, মিকাইল, ইসরাফিল বিভিন্ন ফেরেশতারে মাটি আনতে পাঠাইছে, না মাটি দেবে না। বলে না ওরা ওরা বিশ্বাসঘাতকতা করবে, ওরা ঝগড়া বিবাদ করবে। এরপরে আজরাইল আলাইহিস সালামকে পাঠাইছে, আজরাইল আলাইহিস সালাম খপ করে ধরে মাটি নিয়ে গেছে। হ্যাঁ, এই জন্য মাটি দিয়ে 60 ফুট লম্বা আদম বানানো হয়েছে, 60 ফিট, বুঝছো না, 60 ফুট লম্বা আদম আলাইহিস সালামের বানানো হয়েছে। হ্যাঁ শুনো, বানানো হয়েছে এই জন্য বলছে আদম, যেহেতু আজরাইল মাটি নিতে সক্ষম হয়েছে, এই জন্য আছে না আজরাইলকে রূহ কবজ করার দায়িত্ব দিয়েছে, যে তুমি রূহ কবজ করতে পারবে এই কঠিন কাজটা। হ্যাঁ, তারপরে শুনো, বানানো হয়েছে, বানানোর পরে বুঝছো, বানানোর পরে না কি হইলো, আদমকে বানানোর পরে সবাই বলছে, ফেরেশতাদেরকে বললো যে সবাই সিজদা করো। তখন ফার্স্ট যুদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করছে একজন ছাড়া, তার নাম হলো ইবলিস। ইবলিস বললো যে আমি হলাম আগুন থেকে, হ্যাঁ, আর নার মানে আগুন, আর সে হইলো তোরা মাটি থেকে। তো এটা হইতে না, অনেক পদ্ধতি করা হয়েছে, তা সেখানে সিজদা করে বহুত সিস্টেম করা হয়েছে, সেখানে কোনো মতে মাথাটা নোয়ায় না, নোয়ায় না, একদম তার সঙ্গী সাথী নিয়ে যা আছে দল বল নিয়ে একদম সাপাং করে ফেলাই দিয়েছেন জাহান্নামের মধ্যে। এই নরক থেকে, বুঝছো, নরক থেকে লাফ দিয়ে উঠছে শয়তান। ওইটা কি করছে, ওইটা দেখো কি করছে, ওইটা বললেন, ওইটা শয়তান কি বলতেছে দেখো, বলছে এটা বড় পড়ে শোনাও, এটা পড়ে শোনাও, পড়ে শোনাও। It is better to reign in hell than serve in heaven. স্যার এটা স্বর্গে স্বর্গে দাসত্ব করা হচ্ছে, নরকে রাজত্ব করা শ্রেয়। হ্যাঁ স্যার, এই যে আদম, হ্যাঁ তাহলে ও আল্লামা আদামা আসমাউল, সব কিছুর নাম টাম শিখিয়ে দিয়েছেন, আদম আলাইহিস সালাম অনেক জ্ঞান দিয়েছেন। হ্যাঁ, তো এবার শুনো কি হলো,
শয়তান চলে গেছে নরকে। মনে রাখবা শয়তান কিন্তু মুআল্লিমুল মালাইকা ছিলেন, অর্থাৎ তিনি ফেরেশতাদের ওস্তাদ ছিলেন। কারণ শয়তানের উৎপত্তি যদি বুঝো তাহলে এই শয়তান কোথা থেকে আসছে, শয়তান মনে রাখবা ফেরেশতারা মানুষের ইমিডিয়েট আগে অনেক জাতি ছিল, হ্যাঁ ধরো ডাইনোসর ছিল, এরকম বিভিন্ন জাতিরা ছিল, বিভিন্ন যেমন একটা জিন জাতীয় ছিল মানুষের আগে ইমিডিয়েট পৃথিবীতে। তখন নাকি সব জিনদের অবাধ্যতার কারণে সবাই গণহারে নিপাত করার জন্য ফেরেশতা পাঠাইছেন। এরপরে মারতে মারতে একজন আর মারতে মায়া মায়া লাগছে, খুব ফুটফুটে চেহারা, ওরা নাকি আল্লাহ কাছে নিয়ে গেছে। এরপরে সে আবার ইবাদত বন্দি করতে করতে ফেরেশতাদের সর্দার হয়ে গেছে। ইবলিস কিন্তু ফেরেশতাদের সর্দার ছিল। হ্যাঁ, তারপরে এখন তো ইবলিস বলল যে আল্লাহ এত ইবাদত বন্দেগী করলাম, কিন্তু আমার কি কোনো ইয়ে ছিল না, আমার কোনো কি ছিল না বলো, আমার কি কোনো প্রতিদান নাই? তখন প্রতিদান দিচ্ছে যে তুমি আজীবন বেঁচে থাকবা, মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করবা, এরকম ধরনের। তো যাই হোক, আদম আলাইসাল্লামকে বানানোর পরে রেখে দিয়েছেন বেহেশতের মধ্যে রাইখা কয়েকদিন পরে, হ্যাঁ, আদম আলাইসাল্লামের একাকিত্ব খারাপ লাগার কারণে আদম আলাইসাল্লামের হাওয়া আলাইসাল্লামকে তার পাথর থেকে বানাই দেওয়া হয়েছে। ঠিক আছে, একটা মোহাম্মদ ইসলামের একটা হাদিস আছে জানো, নারীদেরকে কোথা থেকে বানানো হয়েছে জানো? পাকা হাড় থেকে। এই জন্য আছে না, তুমি ধরো ছেলেরা, মেয়েরা কান দিয়ে রাখে, এটা শুনবা না। ছেলেরা হইলো যে মেয়েদেরকে বাঁকা হাত থেকে বানানো হয়েছে, ফলে তুমি যদি টাইট করে এটা সোজা করতে যাও, জোর দিয়ে ভাঙা যাবে। মানে সফটলি হ্যান্ডেল করতে হবে, বুঝছো কিনা? এখানে জোরাজোরি চলবে না, মানে খুব মানে হ্যাঁ, মানে মেয়েদেরকে বাঁকা হাত থেকে, হযরত মুহাম্মদ বলছিল যে মেয়েদেরকে আছে না বাঁকা হাত থেকে তৈরি করা হয়েছে। ফলে একটু আছে না, সবসময় যে সোজা চিন্তা করবে এমনটা না, একটু আঁকা বাঁকা চিন্তা করবে, একটু উল্টা পাল্টা মানে পেইন প্রেসার দেবে। হ্যাঁ, তখন বলছে যে তুমি এটারে জোরাজোরি করে সোজা করার দরকার নেই, ওর মতো করেই। মনে রেখে একটা এই দাম্পত্য জীবনে বলে রাখি, এই হ্যাঁ হাত থেকে। আর এই প্রত্যেকের কিন্তু একটু হালকা দাম্পত্য কলহ, একটু হালকা বিবাদ টিবাদ সবারই থাকবে। যেমন মোহাম্মদ ইসলাম একবার আছে না, মোহাম্মদ ইসলামের এই আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাঝে মধ্যে কিন্তু রাগ করতেন, মোহাম্মদ ইসলাম কিন্তু এটা সফটলি হ্যান্ডেল করতেন। অনেক ঘটনা আছে, একটা ঘটনা বলি। এক লোক আছে না, অনেক ইয়ানি ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসছিল যে ওনার ওয়াইফের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ, এই কি হয়েছে বুঝছো কিনা? যত্ন করার কথাটা আরো আছে, ঠিক আছে স্যার আরো বলেন স্যার প্লিজ। বেশিবার বললে পরে সুযোগ দিবে, ঠিক আছে, জানিয়ে দেবে। আজকের ক্লাসটা হাজবেন্ডকে শোনাতে পারলে ভালো হতো। আপনি এই ক্লাসটা স্যার ম্যাডামের সামনে নিলে অনেক বেশি ভালো হতো। না আমি বলি তো, শোনো, ওই কি হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার নিয়ে আসতেছেন এক ব্যক্তি যে ওয়াইফের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছেন। ঠিক আছে, তারপরে বিচার নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির কাছে আসছেন সকালবেলা। আইসা দেখতেছেন যে উনি কি বিচার নিয়ে যান, ভিতরে আছে না তুল কালাম চলতেছে। তারপরে উনি বলল যে আরে আল্লাহ, আমি তো যে বিচার নিয়ে আসছি, আমার আরেকজন আসামি তো ভিতরে বসে আছে, হ্যাঁ পয়সা আছে, আমি কার কাছে বিচার দেবো? পরে উনি চুপচাপ বের হয়ে চলে যাচ্ছে। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা বের হয়েছে, বলছে একটু আগন্তুক লোক হঠাৎ করে আসলো, আবার কিছু না বলে চলে যাইতেছে, দেখলাম এই কি জন্য, দাঁড়াও এদিকে আসো। তো বলো যে আসছিলাম যে জন্য আমার মনের আশা পূরণ হয়ে গেছে, আমার আর বিচার দেওয়া লাগবে না। ঠিক আছে, তখন আমার ওয়াইফ খুব রেগুলার অত্যাচার করে, এইটা দেখে আমি কিন্তু আপনার কাছে একটা বিচার দেবো, কিন্তু আইসা যা দেখছি আমার শখ মিটে গেছে, আমি ভালোই আছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তারা বুঝেছে, বলছে সে কি ত্যাগ করছে আর তুমি কি ত্যাগ করছো, চিন্তা করে দেখো। বলছে সে তার এই ছোটবেলার পুতুল নালায় আসছে, সে তার মা ভাই আত্মীয় এই তোমার একটা কবুল বইলে চলে আসছে। এরপরে বলছে তার কিছু মানে এই সে কিনা তার মুখ খুব কঠিন, হৃদয় খুব মানে কোমল, তুমি তার মুখের কঠোরতাটা গ্রহণ করবা, কারণ তার হৃদয় যা বলে সবকিছু হৃদয় থেকে বলে না। অনেক কিছুই মেয়েদের গরম গরম কথাগুলা মুখ থেকে আসে, হৃদয় থেকে আসে না। তো এটা বুঝে দিচ্ছেন যে তার স্যাক্রিফাইসের দিকে তাকাইয়া তুমি অনেক কিছু তার কঠোরতাকে হ্যান্ডেল করবা। আর এখান থেকে আবার একটা দার্শনিক তত্ত্ব আছে,
প্রাচীন কোন একজন দার্শনিক হয়তো ধারণা করা হয়, মানে সোফিস্টদের মধ্যে কারোর কাছে একবার গেছিলেন একজন শিষ্য, যাওয়ার পরে বলছেন যে হ্যাঁ আমার ওয়াইফ সবসময় আমার এই টর্মেন্ট অত্যাচার করেন, আমি এটা কি করতে পারি? তখন গুরু বললেন কোনো টেনশন নিও না, আর মাত্র 4 বছর পরে ঠিক হয়ে যাবে। তখন তো শিষ্য বলতেছে হুজুর আপনি কি ঠিক বলছেন 4 বছর পরে আমার বউ ভালো হয়ে যাবে? বলে যে না, বউ ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। 4 বছর তুমি এরকম মায়ের কিলঘুষি অত্যাচার সহ্য করতে করতে আল্লাহর রহমতে তুমি মানে হয়ে যাবে, কি অভ্যস্ত হয়ে যাবে, তখন আর তোমার কাছে এগুলা মনে হবে না। কি মনে হবে না বলো এগুলারে? কি মনে হবে না বলো? হয়ে যাবে স্যার। হ্যাঁ 4 বছরে দেখবে যে এগুলো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ তোমার একটা সক্ষমতা বাড়বে। ঠিক আছে? হ্যাঁ শক্ত হয়ে যাবে স্যার। হ্যাঁ সত্যি তুমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তো কি বললাম, ও তো ওই বাঁকা হাত থেকে বানানো হয়েছে। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম কিন্তু সুখে শান্তিতে আছে বেহেশতের মধ্যে। এখন শয়তান তো এদিক দিয়ে পই পই করে ঘুরতেছে যে কেমনে কি করা যায়। সে বিভিন্ন এই ময়ূর বিভিন্ন কিছুর আছে না, আশ্রয় নিতে চাইলো যে কারোর সাহায্য নিয়ে যাওয়া যায় কিনা। পরে ঢুকছে সাপের মুখে করে নাকি, এই জন্য সাপের মুখ কিন্তু বিষাক্ত হয়ে গেছে। ঢুকছে ঢুইকা তারপরে প্রথমে দেখা হয়েছে হাওয়া আলাইহিস সালামের সাথে। দেখা হওয়ার পরে বলতেছে আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? একদম দরবেশের শুরুতে গেছে, বুঝছো? এবার যাই আল্লাহ বলছে যে তোমরা বেহেশতে সবকিছু খাইবা, কিন্তু ওই আপেল একটা আছে না, আপেল একটা গাছ, এই যে আপেল, হ্যাঁ আসলে ফলটার নাম কি বা তাওরাতে নাই এবং আমাদের কোরআনেও নাই, মানে গন্ধম বলে, নলেজ অফ ট্রি বলে, এমন কিছু একটা, বুঝছো কিনা? এই আপেল নিয়ে বলতেছে যে আন্টি নেন, এটা যে আল্লাহ যে সবকিছু খাইতে বলছে, কিন্তু এইটা যে খাইতে নিষেধ করছে এটা আপনি জানেন কিনা? বলো যে কেন? বলো যে এটা খাইলে আপনি আজীবন বেহেশতে থাকবেন, আল্লাহ তো চায় না আপনি আজীবন বেহেশতে থাকেন, এই জন্য এটা খান, খাইয়ে দেখেন ভালো লাগবে। একবার হাওয়া আলাইহিস সালাম কথা শুনেই তাড়াতাড়ি খেয়ে ফেলছেন। এই জন্য মনে রাখবেন মেয়েদেরকে কিন্তু খুব সহজে প্রতারিত করা যায়, মেয়েরা খুব সহজে প্রতারণার ফাঁদে পড়ে। এটা আছে না, এটা সৃষ্টির রহস্য। এটা দেখবো যে সবাই দেখবে খুব সহজে তাদেরকে ফাঁদে ফেলা যায়, মানে সহজে বিশ্বাস করে ফেলে। তারপরে কি হয়েছে, এরপরে এই খাওয়াইয়া এই এটা খাওয়া শেষ, তারপরে আদম আলাইহিস সালামের কাছে গেছেন, যাওয়ার পরে বলতেছে যে আঙ্কেল দেখেন এই যে আপেল, এই আন্টিও কিন্তু খাইছে, আপনি খান, বুঝছে কিনা? আদম আলাইহিস সালাম যখন ওই যে তিনি আর বিচার বিশ্লেষণ করেন নাই, যখন শুনছে হাওয়া আলাইহিস সালাম খাইছে, তাতে তিনি প্রভাবিত হয়েছেন, বুঝছো কিনা? দেখ এই যে ছেলেরা মেয়েদের দ্বারা দারুণ ভাবে প্রভাবিত হয়। আমি একদিন ক্লাসে জিজ্ঞাসা করলাম যে এই স্টাডি ট্যুরে কে যাইবা ছেলেদের মধ্যে, কেউ হাত তুলে না। এবারে বললাম যে মেয়েরা কারা যাবো, কয়েকজন হাত তুলছে, এবার ছেলেরা কিন্তু অনেকে গুড় গুড় করে হাত তুলে ফেলছে। মেয়েরা যাচ্ছে, তাতে ছেলেরা প্রভাবিত হয়ে আবার স্টাডি ট্যুরে যাচ্ছে। হ্যাঁ মেয়েদের দ্বারা দারুণ ভাবে প্রভাবিত হবে ছেলেরা। আদম আলাইহিস সালাম কিন্তু প্রভাবিত হয়েছেন। তারপরে খাইছেন, খাওয়ার পরে একটু গলার মধ্যে যাওয়ার পরে মনে পড়ছে আল্লাহ এটা তো নিষিদ্ধ ফল না, তিনি খেকর দিয়ে ফেলে দিলেন, ফলে হয়ে গেছে এই যে দেখো, এই যে ছেলেরা সবাই গলায় হাত দিয়ে দেখো, এখানে একটা কণ্ঠনালী আছে। ইংলিশে বলো কণ্ঠনালী ইংলিশ কি, কমেন্ট বক্সে লিখো। স্যার অ্যাডামস অ্যাপল। হ্যাঁ লিখে দাও অ্যাডামস অ্যাপল। আরে ভোকাল কর না, অ্যাডামস অ্যাপল, ভোকাল কর তো ভিন্ন। অ্যাডামস অ্যাপল, এটার নাম হলো অ্যাডামস অ্যাপল। এই জন্য পুরুষের দেখো এখানে একটা অ্যাডামস অ্যাপল আছে, মানে আপেলটা জাতকে ছিল এই জন্য এখানে এই হয়েছে। হ্যাঁ অ্যাডামস অ্যাপোস্ট্রফি আছে, এডিএম অ্যাপোস্ট্রফি আছে, অ্যাডামস অ্যাপল, আদমের আপেল। আর মেয়েরা একটু হাত দিয়ে দেখো, একবারে প্লেন, আল্লাহর রহমতে পুরো আপেল খেয়ে ফেলছো, কোনো কিছু নাই, সব প্লেন। হ্যাঁ এই কি হয়েছে, এই জন্য ফলটা যে নিষিদ্ধ ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ আরে ভুলে গেছে আর কি। এই যে একটু পরে তো পড়বা, আর না সুনিসিয়ান, মানুষ শব্দের অর্থই হলো কি বলো, ভুলে যাবে। টু ফরগিভ ইজ ডিফাইন। মনে রাখবো, আমি কোনো ক্লাসে বলছি কিনা জানি না, আমি এই লোক বললো না, এটা ভুলে যাওয়ার বিষয়, ভুলে যাওয়া। টু আর ইজ হিউম্যান, ভুল করে ফেলবে, ভুল করবে, ভুলে যাবে, এটা হলো আমার স্বভাব। সব কিছু এই যে দেখবো যে না চশমা আছে না, ওই যে এখানে দিয়ে খুঁজবা চশমা কোন জায়গায়, দেখবো যে অনেক সময় কানে, আমার 2টা মোবাইল ফোন না, একটা কানে দিয়ে কথা বলতেছি, আরেকটা পকেটে, আরেকটা কই খুঁজে পাইতেছি না। এটা যে কান দিয়ে কথা বলতেছি মাথায় নাই। মানুষ ভুলা যাব, ভুল কাজ করব, এটা আমার বৈশিষ্ট্য। আর আরেকটা বৈশিষ্ট্য আছে, নাচের আরেকটা অর্থ হলো ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা আছে, 2টা মিললে কিন্তু মানুষ হয়। হ্যাঁ তো একটু পরে আবার এটা আসবো। তো এরপরে এই যে দেখো ভুলে গেছেন, এইটা তো মানুষের স্বভাব। তারপরে আল্লাহ বলতেছে যে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এরপরে কি হয়েছে, পরে একেবারে আদম আল্লাহ এটা ফেলে দিলেন, ফলে যেহেতু খাই ফেলছে, এটা সবকিছু তো খেলিছো এই বিশ্বলয় বিরাট। আমার কাছে মনে হয় সবকিছুর সমাধান নজরুল এক গানে দিয়ে গেছেন,
গানটা তোমারে শোনাবো, ওই যে যদি কেউ শুনে থাকো, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা আনমনে খেলিছ। মানে হ্যাঁ, এই যে সবকিছু আল্লাহরই খেলা, আসলে খেলা তো যে যে ধর্মের থাকো আসলে এটা স্রষ্টা হয়তো খেলছেন। তো কি হলো তোমার আদম আলাইহিস একদম আছে না, আহ মনে রাখবো আমি এত লম্বা গল্পের অবতারণা কেন করলাম বুঝবো এখন। আদম আলাইহিস সালাম রে সব দুজনে প্যারাডাইজ লস্ট হয়ে গেল, বললো যে না স্বর্গে থাকার কোনো সুযোগ নেই তোমাদের। আদম আলাইহিস সালামকে ফেললেন, আমরা ধারণা করি কল্পনা করি যে তিন পারে ফেলছেন, আদম আলাইহিস সালাম ফেলছেন শ্রীলঙ্কায়। হ্যাঁ, এই যে আদম আলাইহিস সালামের পায়ের ছাপ সেখানে আছে। আর হাওয়া আলাইহিস সালামকে ফেলছেন হেজাজ, এই যে সৌদি আরব থেকে, বাংলাদেশ থেকে সৌদি আরব যাবার জেদ্দা বিমানবন্দরে নাইমা মদিনার দিকে যাইতে 21 কিলোমিটার দূরে হাওয়া আলাইহিস সালামের কবর আছে। এইখান থেকে শুরু করে একবারে এই 60 ফুট লম্বা মতো, 50 ফিট লম্বার মতো একটা বিশাল, হ্যাঁ, আদম আলাইহিস সালামের কবর আছে এখানে। তো এখন শোনো, এই তো ওর পরে তারা দুইজন অনেক দিন ধরে, হ্যাঁ, এই যে বিশাল উঁচা জায়গার মধ্যে আদম আলাইহিস সালামের এখানে পায়ের ছাপ। এটা হিন্দুরা আবার তাদের ওই রামায়ণ সীতার গল্প নিয়ে বলে, এক একজন এক এক, বুদ্ধরা আবার গৌতম বুদ্ধের কি কথা বলে, এক একজন এটা নিয়ে এক একজন এক এক বিশ্বাস এই পায়ের ছাপ। স্যার এই তোমরা যে আদম হাওয়াকে স্যার মানে এই যে প্যারাডাইস থেকে যে বের করে দিল স্যার, এটা অবশ্যই স্যার আল্লাহর একটা প্ল্যান ছিল না স্যার, এমনি এমনিতে তো হয়ে যায় নাই না। খেলিছ এই বিশ্বলয় বিরাট শিশু, বললাম না আল্লাহ, এটা তো সবই আল্লাহর কুদরত। বেহেশতে রাখলে কি আর শোনো কেন ইয়ে করছে আমি বুঝছি। এই যে ধরো তোমার এই যে জুমে ক্লাস করাইতে পারতাম না হয়তো, এই যে দেখো কত কিছু বৈচিত্র্যময় পৃথিবীতে, আমরা এখানে সুখে শান্তি স্যার ব্যবস্থা করে দিছে, রিজিকের ব্যবস্থা করছে। আমরা আদম আর হাওয়াকে দুনিয়াতে পাঠায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ধরো আমি এটা বললাম, আমি এটা একটা বড় হয়তো এই জন্য আল্লাহ ইয়ে করছেন যে এই যে ধরো তোমাদের সাথে ইয়ে করলাম, সাথে সাথে একটা হালকা সম্মানীয় পাইলাম, সব মিলে আনলে এই বেহেশতে থাকলে জান্নাতেও তো স্যার এটার একটা ভালো সুন্দর ক্লাস পেলাম। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে আল্লাহর এই জন্য। হ্যাঁ স্যার, সৃষ্টি নিয়ে কিন্তু স্যার উমর খৈয়ামের অনেক সুন্দর একটা কবিতা আছে, সৃষ্টির রহস্য না জানো তুমি না জানি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা ঠিক। এখানে ধরো এখানে বেশি কথা বলা যাবে না। হ্যাঁ, এটার আসলে যাক এক একদম। আচ্ছা এখন শোনো, আদম আলাইহিস সালাম ফেলছেন কোথায়? কোথায় না, এই যে শ্রীলঙ্কায় হাওয়া আলাইহিস সালাম ফেলছে হেজাজ। আমি হেজাজটা তোমার চিনে দিলাম। এই হলো তোমার এই হলো সৌদি আরবে নাই না, একবারে এই মক্কার এই পাশ দিয়া, বুঝছো কিনা, এই জায়গার মধ্যে হলো জেদ্দা। আরে হ্যাঁ, এই যে জেদ্দা, হ্যাঁ বুঝছো কিনা, এইখানে কিন্তু জেদ্দা, এই যে জেদ্দা, এই তো পাই গেলি জেদ্দা, হ্যাঁ একবারে পুরো এখানে এই। তো এই ওই ওনারা আদম আলাইহিস সালাম এখান থেকে হাঁটতে হাঁটতে রওনা হইতে কেমনে এত দূরে আসছে, শ্রীলঙ্কা থেকে পুরা জেদ্দায় আসছেন 9 জিলহজ, বুঝছো, 9 জিলহজ আইসা সৌদি আরবে। এই হ্যাঁ, সৌদি আরবে এটাকে বলা হয় জাবালে রহমত। বলো কি বলা হয়? জাবালে রহমত। জাবালে রহমত। জাবালে রহমত মানে কি? হ্যাঁ, রহমতের পাহাড়। মানে এইটার দুইটা বৈশিষ্ট্য আছে। এক নম্বর বৈশিষ্ট্য হলো ধারণা করা হয় আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম এই জায়গায় আইসা ইয়ে হয়েছেন, মিল হয়েছে। এটার নাম হলো জাবালে রহমত। আর আরেকটা বৈশিষ্ট্য আছে যেটা খুবই রিনাউন, এটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ শেষ করে কোথায় যাচ্ছেন, মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, উত্তর দিকে যাচ্ছেন, দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাচ্ছেন, তখন কি হয়েছে বলো? তখন কার সাথে দেখা হয়েছে একটু বলো? মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিদায় হজের ভাষণটা দিচ্ছেন, কোথায় দিছিলেন বলো একটু? মদিনায়। হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়াও, স্ক্রিন শেয়ার করি আমি, এবার একটু স্ক্রিন শেয়ার দিয়ে এক্সপেরিয়েন্স শেয়ার করি। এই জাবালের রহমতটা দেখাচ্ছি, দাঁড়াও। এটা হলো কোথায় না, এটা কোনটা হলো? এটা হলো হেরা পর্বত। হ্যাঁ, এই যে এটা এইখানে, হ্যাঁ এই যে, হ্যাঁ এই যে জাবালের রহমত। হ্যাঁ, এইখানে এই যে এই জায়গার মধ্যে না, এইখানে একটা বড় বিষয় হলো তোমার বলি, এইখানে একটা দেখছো কিনা সাদা একটা নিদর্শন আছে, দেখছো?
দেখছো নাকি এখানে দেখা যাচ্ছে? জুম করেন। জি স্যার দেখা যাচ্ছে স্যার। স্যার আপনি একবার ছবিতে ক্লিক করেন, তারপর ছবিটা জুম করেন। ও আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি, হ্যাঁ দাঁড়াও, পোস্টটা কেন দেখা যাচ্ছে, দাঁড়াও। স্যার আপনি কি নেক্সট টাইম সৌদিতে যাওয়ার প্ল্যান আছে স্যার খুব তাড়াতাড়ি? আছে নেক্সট টাইম স্যার বলতে বড় হজের জন্য? বড় হজের জন্য দেখি আগে একটু আরো বেশ কয়েকটা দেশ আছে, কোথায় কোন জিনিস খুঁজে পাই না, এগুলো সমস্যা। এই ধুর, আচ্ছা বুঝছো বুঝছো কিনা বিষয়টা? হ্যাঁ, এবার মানে এই হলো ওই স্যার এই বড় হজ পাহাড়টাতে জিনিসটা কি? ও হজ দুই ধরনের, একটা হলো উমরা আর একটা হলো হজ্জে আকবর। হজ্জে জি আসগর স্যার। আর একটা হলো হজ্জে আকবর। মানে এই যে যেটা জিলহজ মাসের, এই যে জিলহজ মাসের, তাহলে এই বলো কার সাথে কার দেখা হয়েছে? আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে ওই পাহাড়টাতে। ওই যে আমি যে মনুমেন্টটা দেখেছিলাম না, ওইটা কিন্তু দেখা হয়েছে স্মৃতি হিসাবে। ফলে ইন্ডিয়া পাকিস্তান থেকে যত লোক যায় ভারত পাকিস্তান, যাওয়ার পরে সেখানে সবাই আছে না মার্কার নিয়ে যায়, মার্কার নিয়ে ওইখানে লেখে আসে। কি লেখে আসে বলতো? S+M, সেলিনা প্লাস আলমগীর, এভাবে নাম লেখা আসে একদম পুরো ওইখানে। হাজার হাজার মানুষের নাম। মানুষ বিশ্বাস করে কি এগুলো হলো কুসংস্কার আর কি। মানুষ বিশ্বাস করে এখানে না, যেহেতু আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, আর যদি নাম লেখা দেই তাহলে মনে হয় প্রেম আর ভাঙবে না, এই আর কি। আবার ওই যে লাভ পয়েন্টের মতো আর কি, এই যে রাঙামাটি দেখবে একটা লাভ পয়েন্ট, একটা জায়গা আছে লাভ পয়েন্ট, ওইখানে গিয়ে দেখবে যে সবাই তালা ঝুলে আছে, তুমি তোমার প্রেমিক প্রেমিকার নাম নিয়ে হ্যাঁ তালা দিয়ে আসবা, শেষ, জীবনে আর করতে পারবে না। হ্যাঁ, তো এই আর কি। ওইখানে যাইও কি করে বলো, মানুষের দেহ বিশ্বাসের কোনো শেষ নাই। তো আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে ওইখানে, ঠিক আছে। এরপরে কি হলো, এই 9 জিলহজ মনে রাখবা, আরাফা। আরাফার একটা মজা, এই আরাফা মানে হলো পরিচয়, ইন্ট্রোডাকশন। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে এই আরাফা, মনে রাখবো। হজ মুসলিম এই 9 জিলহজ কিন্তু আমরা আরাফার দিন রোজা রাখি, আল হাজ্জু ইয়াউমি আরাফা। আরাফার দিন থাকতে হবে ওইখানে উন্মুক্ত ময়দানে। তো এইটাই হলো আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের সাথে দেখা। তারপরে কি হয়েছে? তারপর তো পৃথিবীতে বংশ বিস্তার হয়েছে, আমরা এই যে জুমে ক্লাস নিতেছি, বিসিএস পরীক্ষা দিতেছি, এরই সুবাদে। হ্যাঁ, এখন বলবা যে প্যারাডাইস লস্টের মূল থিমটা আপনি কি বুঝাইলেন আমাদেরকে? এবার শোনো, প্যারাডাইস লস্টের মূল থিম হইলো, দুইবার বিসিএস পরীক্ষা আসছে, টু জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু ম্যান। কি কি বুঝলো এটা দিয়া? আবার দেখাই তোমার লাইনটা, আবার দেখো। এই হ্যাঁ, কই এটা? এই যে টু জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু ম্যান মানে হলো আল্লাহ মানুষের বিচার কিভাবে করে থাকেন। শয়তান যখন, মনোযোগ দিয়ে শুনো, চূড়ান্ত কথাটা বলে দিলাম এখানে। শয়তান যখন অপরাধ করছে, সরাসরি নরকে নিক্ষেপ করছেন। কিন্তু মানুষ যখন ভুল কাজ করলেন, আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম ভুলে গেলেন আল্লাহর আদেশ, আল্লাহ তাকে চূড়ান্ত শাস্তি দেন নাই। আল্লাহ মধ্যবর্তী একটা স্থানে ফেললেন, পৃথিবী নামের স্থানে। এখানে এসে যদি বলো, আদম এবং হাওয়া তাদের সন্তানরা যদি বলে যে কোনো কাজ ভুল করার পরে যদি সরি বলে, মনে রাখবে আল্লাহ কোনো মানুষ ভুল কাজ করলে, এটার প্যারাডাইস লস্টের মূল এটাই বুঝিয়ে দিচ্ছেন জন মিল্টন। মানুষ যদি ভুল কাজ করে, আল্লাহ তাকে সরাসরি পানিশমেন্ট দেন না, ভুল করার সাথে সাথে তাকে শাস্তি দেন না, তাকে টাইম দেন। এবং সে যদি এই সময়ের মধ্যে বলে যে আল্লাহ সরি, সে যদি বলি রাব্বানা যালামনা, আমি ভুল কাজ করছি, জুলুম করছি নিজের উপরে, তাহলে তার জন্য হবে প্যারাডাইস রিগেইন, তিনি আবার স্বর্গ পুনরুদ্ধার করে পাবেন। তাহলে আবারও বারবার বুঝিয়ে বললাম যে এইটার মূল থিমটা হলো টু জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু ম্যান। স্রষ্টা মানুষের প্রতি বিচার কিভাবে করেন, অর্থাৎ মানুষের প্রতি স্রষ্টার দৃষ্টিভঙ্গির প্রকাশ। অর্থাৎ আল্লাহ মানুষকে সরাসরি শাস্তি দেন না। কোন অপরাধ করলে অপরাধের প্রায়শ্চিত্ত, সরি, দুঃখ অনুশোচনা করার সুযোগ দেন। সূচনা করলে মাফ করে তাকে আবার রিওয়ার্ড দেবেন, স্বর্গ রিগেইন করার সুযোগ দেবেন। আর যদি না করে তাহলে আবার শয়তানের কাছে নিয়ে ফেলবেন।
আর এই হলো প্যারাডাইজ লস্ট। আমি বুঝে দিতে পারছি, এই যে সব কথা এখানে মোটামুটি ধারণা আছে। আরেকটা বিষয় হলো তিনি প্যারাডাইজ রিগেইন্ডের একটা কথা বলে রাখি, শোনো। এই শৈল্পিকতার মানদণ্ডে, হ্যাঁ, শৈল্পিকতার মানদণ্ডে প্যারাডাইজ লস্ট আনপ্যারালাল, ম্যান টু গড না, গড টু ম্যান, আগে গড পরে ম্যান, মনে রাখবা। শৈল্পিকতার মানদণ্ডে প্যারাডাইজ লস্ট। উপায়টা একটু বলে দিলে ভালো হতো বলো, স্যার। আগে গড, আগে স্রষ্টা না আগে মানুষ, সেটা বলো। আগে স্রষ্টা। তাহলে গড টু ম্যান, আগে গড আসবে পরে ম্যান আসবে। তাহলে টু জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু ম্যান, আল্লাহ মানুষের ব্যাপারে ধারণাটা কি, আল্লাহ মানুষের ব্যাপারে স্রষ্টার দৃষ্টিভঙ্গিটা কি। স্রষ্টার দৃষ্টিভঙ্গি এটাই, মানুষ তোমরা যদি ভুল কাজ করে ফেলো সরি বলো। আল্লাহ তাৎক্ষণিকভাবে কোনো মানুষকে কখনোই শাস্তি দেন না, যত বড় অপরাধী করি না কেন, চুরি ডাকাতি রাহাজানি মানুষের সম্পদ লুটতারা যা করি না কেন, করার পরে রিপেন্টেন্স, ও ভাই তোমার অধিকার লঙ্ঘন, তুমি আমার থেকে টাকা মাইরা ফেলছি, তোমার টাকা মাইরা ফেলছি আমি, সরি নাও ভাই, ফেরত দিয়ে দিলাম, মাফ করছো কিনা। যার অধিকার লঙ্ঘন করছি মাফ। তো স্রষ্টার অধিকার লঙ্ঘন করছি, স্রষ্টা চাইছেন যে আমি তার আনুগত্য করি, আমি এখন আনুগত্য করি নাই, বললাম আল্লাহ বলে গেছে, মাফ করে দেন, সরি। টু জাস্টিফাই দ্য ভয়েস অফ গড টু ম্যান, একটা মহাকাব্য কি জিনিস তুমি বুঝতে পারবো না, ভিতরের লেখা তো পড়া তুই শেষ করতে পারবো না। ওকে, টু জাস্টিফাই দ্য ভয়েস অফ গড টু ম্যান। প্যারাডাইজ লস্টের সাথে আমাদের ধর্মীয় বিশ্বাসের অনেকখানি মিলে, তাই বললাম, কিন্তু প্যারাডাইজ রিগেন্ডের সাথে মোটেও মিলে না। কারণ প্যারাডাইজ রিগেন্ড মানে ঈসা আলাইহিস সালাম, দেখবা যে এই যে প্যারাডাইজ রিগেন্ড তো ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে, ওই যে ঈসা আলাইহিস সালাম কি করছিল, এই আত্মাহুতির বিনিময়ে এখানে তো ক্রুসিফাইডের কথা বলা হয়েছে, এই যে ক্রুশবিদ্ধ হওয়ার মাধ্যমে তিনি মানবতার জন্য পরিত্রাণ চাইছেন। হ্যাঁ, কিন্তু আমরা তো এটা বিশ্বাস করি না। আমরা তো নবী ঈসাকে মনে করি আল্লাহ আসমানে, চতুর্থ আসমানে উঠে নিছেন, হ্যাঁ, এবং তিনি কিয়ামতের আগে পৃথিবীতে আসবেন, বুঝছো না, 40 বছর থাকবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে তাকে সমাধিস্থ করা হবে, এটা আমাদের বিশ্বাস। তো প্যারাডাইজ রিগেন্ডের সাথে আমাদের বিশ্বাসগত কোনো মিল নাই। আরো কথা আছে, প্যারাডাইজ রিগেন্ডের মধ্যে শৈল্পিকতার ছোঁয়া নাই বললে চলে, খুবই দুর্বল কাঠামোতে এই লেখা হয়েছে, কিন্তু আমরা প্যারাডাইজ রিগেন্ডের সমালোচনা করি না। বলবো যে কেন করেন না, কারণ আমরা দেখি একজন বিধ্বস্ত কবি, যিনি এই যে মানে এই দীর্ঘদিন কারাবরণ করার পরে মানসিকভাবে নির্যাতনের শিকার হয়ে কবি এক বড় মহাকাব্য লিখছেন, এখানে তার যেরকম সবল আমরা পাই, হ্যাঁ, তারপরে কি সবল একজন কবি পাই, আর প্যারাডাইজ রিগেন্ডে দেখি একজন বৃদ্ধ বয়স্ক, চারিদিকে অভাবের ভারে বিপর্যস্ত কবির রূপরেখা আমরা খুঁজে পাই। তো কবির এই নাজুক পরিস্থিতিতে একটা মহাকাব্য লিখলেন, আমরা এটাকে, যদিও এটা শৈল্পিকভাবে ব্যাপকভাবে ত্রুটিপূর্ণ, আমরা এই ত্রুটি নিয়ে কথা বলি না। কেউ কোনো দেখবা জীবনে শুনছো প্যারাডাইজ রিগেন্ডের সমালোচনা না, কারণ আমরা দেখি যে কবি বিপর্যস্ত বিধ্বস্ত হয়ে গেছেন, নাজুক হয়ে গেছেন। তাহলে এটা শৈল্পিকতার ত্রুটি থাকলেও আমরা এটা সসম্মানে কবিকে সম্মান জানাই। ওকে, হ্যাঁ, তারপরে স্যার এখানে ক্যারেক্টার কি শুধু লুসিফার? না না না, এবার শোনো, এবার বলবো প্যারাডাইজ লস্টের নায়কটা কি, আসলে একটা প্রশ্ন, এই একটা কথা শোনো, নায়কটা কি? তোমাদেরকে একটা আমি পড়াইছিলাম পোয়েটিক জাস্টিস, মনে থাকার কথা। পোয়েটিক জাস্টিস মানে হলো অপরাধী শাস্তি পাবে, অপরাধী শাস্তি পাইতেই হবে, আর ভালো মানুষ কি হওয়া লাগবে, রিওয়ার্ড পাবে। আর একটা পোয়েটিক জাস্টিস হলো স্যাটানিক ফিগার নেভার ক্যান বি দা হিরো অফ এ কি বলো প্লে অর নোভেল অর এনিথিং। একজন শয়তান ভিলেন কখনোই হিরো হবে না। এই জন্য প্যারাডাইজ লস্টের হিরোকে, এটা একটা প্রশ্ন, মনে রাখবা, প্যারাডাইজ লস্টের হিরো অবশ্যই আদম আলাইহিস সালাম, কিন্তু হিরোইক কোয়ালিটি যা আছে সব আছে স্যাটানের মধ্যে। স্যাটানকে আমরা হিরো বলতে পারবো না, বরং আমরা বলবো সে হলো হিরোইক ভিলেন। ইট ইজ বেটার টু রেইন ইন হেল দেন সার্ভ ইন হেভেন। এটা তো বীরত্বপূর্ণ কথা, এটা তো শয়তানের মধ্যে, আদমের মধ্যে তো কোনো আমরা বীরত্ব দেখতে পাই নাই, তবুও আমরা অ্যাডামকে আমরা কি বলবো, হিরো বলবো। তাহলে একটা কথা বললি, তোমাদেরকে কোনো একদিন বলছিলাম, এই ম্যাকবেথ হলো ভিলেনিক হিরো, বুঝছো? এই যে পরে স্যাটান হলো হিরোইক ভিলেন। বলো কি বলছি, ম্যাকবেথ কি?
স্যার ভিলেনই হিরো। হিরো, কিন্তু সে ভিলেনের সব স্বভাব তার মধ্যে আছে। বিষাদ সিন্ধু। হ্যাঁ, বিশ্বাস সিন্ধু বলো কি? বিশ্বাস সিন্ধু তো উপন্যাস, এখানে এটা নিয়ে অনেক বিতর্ক আছে। এখানে তো আর ওই মহাকাব্য না এটা। ঠিক আছে, এবং তুমি বরং মেঘনাদ বধে বলতে পারো, এটা নিয়ে কথা আছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে হলো বাংলা সাহিত্যের একমাত্র গদ্য মহাকাব্য বিষাদ সিন্ধু তো আপনার এখানে লেখা আছে। হ্যাঁ গদ্য, না না, এটা আমি এটা হলো মানে যদি এটা মহাকাব্য না, মানে এটাকে যদি মীর মোশাররফ গদ্য মহাকাব্য কেন বলা হয়েছে, এটা বলা হয়েছে যে এটাকে যদি মহাকাব্যের রূপ দিতেন, মহাকাব্য হওয়ার সব যোগ্যতা এটার মধ্যে ছিল, কিন্তু এমন মহাকাব্য যেই স্টাইলে গতিশীল হয়, গদ্য লেখা এত গতিশীল হইতে পারে, এটা বিশেষ শুধু না হইলে বোঝা যেত না, বুঝছো? কিন্তু এটার মধ্যে এমনি হিরো নাই। স্যার জোকার কি স্যার হিরোইক ভিলেন হতে পারে স্যার? হ্যাঁ, কে জোকার কি স্যার হিরোইক ভিলেন? বিষাদ সিন্ধুতেও তো এই যে ভিলেনের ভূমিকা পালন করে, তারপরে ওনাকেই অনেকে নায়ক। এই যে ভিলেন, আর এখানে স্পষ্ট না, স্পষ্ট নায়ক ইমাম হোসেন তো নায়ক আছেনি। আর এখানে বিষাদ সিন্ধু নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। বিষাদ সিন্ধু শুধু উপন্যাসের নায়ক তো আমি নায়ক ইমাম হোসেন, এইভাবে ওই যে মহাকাব্যের যে নায়কের ইয়াজিদকেও বলা হচ্ছে। হ্যাঁ, আর ওইখানে ইয়াজিদকে তো নায়ক বা হিরোইক কিছু বলা দরকার নাই, সে অধপতিত ভিলেনে বানানো হয়েছে। আবার এখানে নায়ক ইমাম হোসেন বলছেন যেটা, সেখানেও কিছু ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, ওকে, আচ্ছা, দেখ, বিশ্বাস সিন্ধু একটা সেন্সিটিভ ইস্যু, তো এটা নিয়ে তুমি অন্য আলোচনা করি আর কি স্যার সবকিছু। স্যার তাহলে প্যারাডাইস লস্টের হিরো কে হবে স্যার? অবশ্যই অ্যাডাম। মনে রাখবে, শয়তান তো কোনোদিনও হিরো হইতে পারবে না। আমার কথা বুঝছো কিনা? তাহলে তো তোমার শয়তানরা যদি হিরো বানাও, তাহলে পোয়েটিক জাস্টিস থাকে বলো? স্যার মেঘনাদ বধ কাব্যে তো স্যার যে রাবণ হিরো স্যার। আচ্ছা, এটা নিয়ে তো কথা আছে, আমরা বললাম এটা নিয়ে বিতর্ক আছে। তুমি এই জন্য বললাম ওই যে এটার সাথে বলবা যে হিরোইক দিলেন। হ্যাঁ, এটা নিয়ে কথা আছে। বাংলা সাহিত্যের কেউ আছো কিনা বলো? চূড়ান্ত ভাবে রাবণকে হিরো বলবা? না স্যার। হিরো বললে পোয়েটিক জাস্টিস থাকে নাকি? হিরোইক ভিলেন বলবা। আচ্ছা, তারপরে কি? লাইসিদাস বন্ধু মারা গেছেন। বন্ধুর ওনার বন্ধু বাস করতেন কোথায়? কোথায় বাস করতো? ওই ওয়েলসে থাকতো। বলছো ওয়েলস, ইংল্যান্ডের পাশে ওয়েলস থাকতো। একদিন আসার সময়, ইউনিভার্সিটি খুলছে, আসার সময় জাহাজ ডুবিতে করে মারা গেছেন। বন্ধু এডওয়ার্ড কিং এর মৃত্যুতে তিনি লাইসিদাস নামে একটা এলিজি লিখছেন। সং অন শেক্সপিয়ার মনে রাখতে পারো, না রাখলেও সমস্যা নেই, কিন্তু এটা মনে রাখতে হবে। আর হলো এরোপাজিটিকা, তার বিখ্যাত প্রবন্ধ এরোপাজিটিকা গদ্য গ্রন্থ। আর হলো তার স্যামসন এগোনিস্টিস নামে একটা কাব্যনাট্য আছে, মনে রাখা উচিত, মনে রাখতে পারো, পরীক্ষা আসে স্যামসন এগোনিস্টিস। এছাড়া আর কিছু মনে রাখা লাগবে না। ইট ইজ বেটার টু রেইন ইন হেলথ দেন সার্ভ ইন হেভেন, এটা পড়ছো। চাইল্ডহুড শোজ দ্য ম্যান অ্যাজ মর্নিং শোজ দ্য ডে। সকালে সূর্য দেখলে যেমন দিনটা অনুমান করা যায়, ঠিক বাল্যকাল দেখলেও মহৎ মানুষের প্রতিচ্ছবি কি করা যায় বলো? মহৎ মানুষের প্রতিচ্ছবি অনুমান করা যায়। তাহলে চাইল্ডহুড শোজ দ্য ম্যান অ্যাজ মর্নিং শোজ দ্য ডে। তারপরে হলো আর লাগবে না। এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড এন্ড সোল। 3 জায়গায় শিক্ষা হইলো, 3 জায়গায় উন্নতি ঘটায়। একটা হলো দৈহিক উন্নতি ঘটায়, যে যিনি শিক্ষিত মানুষ, তার সাংঘাতিক কথা তোমার বলে রেখে এখানে মনে রাখো। এই একটা কথা তোমার বলি, এডুকেশন কাকে বলে জানো? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? শিক্ষা কাকে বলে কেউ বলতে পারবা? শিক্ষা কাকে বলে? আমি একটু বলবো। হ্যাঁ, বলো। স্থানকাল পাত্রভেদে আচরণবিধি অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তনকে শিক্ষা বলে। লিখে রাখো, এডুকেশন মিন্স টু চেঞ্জ দ্য বিহেভিয়ার অফ হিউম্যান নেচার। একজন কমেন্ট বক্সে লিখো, টু চেঞ্জ দ্য বিহেভিয়ার অফ হিউম্যান নেচার। টু চেঞ্জ দ্য বিহেভিয়ার অফ হিউম্যান নেচার। পজিটিভলি এন্ড পার্মানেন্টলি। মানুষের এডুকেশন মিন্স টু চেঞ্জ দ্য বিহেভিয়ার অফ হিউম্যান নেচার। মনে রাখবা, শিক্ষা মানে কি? লার্নিং আর এডুকেশনের মধ্যে পার্থক্য আছে। যা শিখি তা সবই লার্নিং। আর এডুকেশন মানে হলো টু চেঞ্জ দ্য বিহেভিয়ার অফ হিউম্যান নেচার, মানুষের আচরণের
স্থায়ী এবং ইতিবাচক, হ্যাঁ, টু চেঞ্জ দ্য বিহেভিয়ার অফ হিউম্যান নেচার, মনে রাখবা পজিটিভলি এন্ড পার্মানেন্টলি বলতে হবে। মানুষের আচরণের ইতিবাচক এবং স্থায়ী পরিবর্তনকে শিক্ষা বলা হয়। এগুলো আলোচনায় নিয়ে আসবা, বলবা যে লার্নিং শব্দের অর্থ শিক্ষা, এডুকেশন শব্দের অর্থ শিক্ষা। এই বলো, শিক্ষা শব্দের ইংরেজি কয়টা? দুইটা, একটা হলো লার্নিং আর একটা এডুকেশন। যা শিখো সব লার্নিং, এটা ইতিবাচক হইতে পারে, নেতিবাচক হইতে পারে। তো এই ধরো আমি আছে না, মানুষের ঘরের তালা কিভাবে ভাঙে সেই বিদ্যা রপ্ত করছি, এটাও লার্নিং। তারপরে আমি ওই মানুষের পকেটটা করে কিভাবে কাইটা ফেলতে হয়, পকেট মার কিভাবে হয়, এইটাও শিখছি, এটাও লার্নিং, কিন্তু ইটস নট এডুকেশন। এডুকেশন হলো টু চেঞ্জ দ্য বিহেভিয়ার, ওই শিক্ষা হলো সেইটা এডুকেশন, যেটা শেখার সাথে সাথে আমি নিজেকে শুধরাই। তাহলে এডুকেশন ইজ দ্য টু চেঞ্জ দ্য বিহেভিয়ার অফ, আমি জানলাম যে এই কি বলো, এই যে গুটিবাজি করা ভালো না, মানুষের অন্যের অগোচরে কথা বলা ভালো না, এটা বলছি, হ্যাঁ, এটা শুনছি, এটা লার্নিং হয়েছে আমার। কিন্তু আমি যদি গুটিবাজি পিছনে না করি, আমি এডুকেটেড পারসন। তাহলে শিক্ষার সংজ্ঞাটা মনে রাখবো যে যা জানি তা আমার ভিতরে সফটওয়্যারটা ইনস্টল করাটা হলো শিক্ষা। হ্যাঁ, লার্নিং কে শিক্ষণ বলা যাবে, কোনো সমস্যা নেই। লার্নিং আর এডুকেশনের মধ্যে আমি স্পষ্ট পার্থক্য বলে দিচ্ছি। কেউ রেফারেন্স চাইলে ফ্রান্সিস বেকনের র অফ এডুকেশন করতে পারো। ফ্রান্সিস বেকন এই লার্নিং এবং এডুকেশনের মধ্যে স্পষ্ট পার্থক্য আছে। লার্নিং অর্থ শিক্ষা, যা শিখো সবই লার্নিং, কিন্তু মানুষের শেখার পরে যদি আমি নিজেকে বদলাই, তার নাম এডুকেশন। বাংলাদেশে আবার বলো, বাংলাদেশে লার্নেড পার্সনের ঘাটতি আছে, অভাব, না এডুকেটেড পার্সনের ক্রাইসিস? এডুকেটেড পার্সনের ক্রাইসিস। লার্নেড সবাই তো লার্নেড। ভার্সিটির ভিসি, শিক্ষা ভবন, যেখানে যাও দেখবে শিক্ষিত মানুষ শেষ নাই, কিন্তু এমন কোনো খারাপ নেতিবাচক বাজে কাজ নাই যেটা লার্নেড পার্সনটা করেন না। তাহলে এডুকেটেড পার্সন। আরেকটা হলো, জন মিল্টন বলছেন যে শিক্ষার প্রভাব 3 জায়গায় পড়বে, মনে রাখবে, আঙ্গুল তুলে দেখো, 3টা জায়গায় পড়বে। এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট, 3 জায়গায় তোমার বিকাশ ঘটাবে। একটা হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মানে সুঠাম দেহের অধিকারী হবা, মানে দেখবে রূপ পটকা একদম বুড়া, মানে কেমন, এগুলো শিক্ষা না। একদম এডুকেটেড পার্সন দেখলেই মনে হবে যে মিয়া অফিসার 1 নম্বরে, মানে এটা দেখলেও মানে ইয়া না হলেও তার দেখলেই বেশভূষায় সুন্দর দেখাবে। শিক্ষার প্রথম গুণ হলো মানে দৈহিকভাবে তোমার ফিট রাখবে, তুমি সুস্থ খাবার খাইবা, নোংরা খাবার খাবে না, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা। 1 নম্বরে বডি, জন মিল্টনের সূত্রটা দেখো। মাইন্ড, মন বড় রাখবে, মনের ভিতরে আসমান ঢুকিয়ে দেবে, যেদিক দিয়ে তাকাও পৃথিবীটা বিশাল, আকাশ ছোঁয়া দিয়ে পৃথিবী দেখা, ব্রড মাইন্ডেড হবে, কুপমন্ডুক হবে না। 3 নম্বর হলো সোল, আত্মাটা থাকবে বিশুদ্ধ। 3 জায়গার উন্নতি ঘটাইলে এটাকে বলা হয় শিক্ষা। কি 4টি কথা এডুকেশন পড়লেই কি এমএ পাস করলেই কি শিক্ষা হয়? 3 জায়গার মধ্যে দেখো 3টা। এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড, দেহ, মন এবং আত্মার সমন্বিত উন্নতির নাম হলো শিক্ষা। প্রাইমারি এপিক, এপিক 2 ধরনের। প্রথমে যেগুলা অরিজিনাল এপিক, যেগুলা নিজে লেখা যান নাই, পরে লিখেছেন, মনে করেন হুমার ইলিয়াড ওডিসি নিজে লেখা যান নাই, এগুলা মুখে অনেক বছর ধরে বলা হয়েছে, বলতে বলতে পরে লেখা হয়েছে। এটা হলো এই শেয়ার্ড ফাইল ইন দা মিটিং, মানে বুঝেন একজন শেয়ার করতেছে, কে সে, ঠিক আছে, হ্যাঁ। আর যেটা নিজে লিখে গেছেন এটা সেকেন্ডারি এপিক। তো আরেকজনের নাম হলো জন ড্রাইডেন, যিনি ডিগবাজি খেয়ে বড় হয়ে গেছেন। তিনি ফার্স্ট পোয়েট লরিয়েট, তিনি ইংরেজি সাহিত্যের প্রথম পোয়েট লরিয়েট। পোয়েট লরিয়েট মানে হলো রাজকবি, বেতনভুক্ত রাজকবি। তিনি রাজা আইসা তাকে বেতন দিয়া টাকা, মানে কবি বানাইছেন, রাজকবি, টাকা পাইতেন প্রতি মাসে। শেক্সপিয়রকে 2 চোখে দেখতে পারতেন না জন ড্রাইডেন, তিনি শেক্সপিয়রের দ্য টেম্পেস্টকে বাদ দিয়ে লিখছেন। এটা নাটক হয়েছে, উপন্যাস হয়েছে, নাটক হয়েছে, এটা বাদ দিয়ে তিনি এনশিয়েন্টেড আইল্যান্ড লিখছেন। শেক্সপিয়র পছন্দ করতেন না। এই দেখো আমি কিছু কথা বলে দিছি এখানে। জন ড্রাইডেন, ওই যে এগুলো তোমাদেরকে আগে পড়াইছিলাম যে রাজার দলে ফিরে আসছেন কিভাবে, এখানে সব লেখা আছে। তারপরে হলো কি অল ফর লাভ। অল ফর লাভ হলো ওই শেক্সপিয়র লিখছিল অ্যান্টোনিও এন্ড ক্লিওপেট্রা। অ্যান্টোনি এবং ক্লিওপেট্রা দুজনেই প্রেমের কারণে মৃত্যুবরণ করেছেন। শেষ পর্যন্ত অল ফর লাভ এটা তিনি লিখেছেন, ওই যে অ্যান্টোনি এন্ড ক্লিওপেট্রা দুজনে প্রেমের জন্য মৃত্যুবরণ করেছেন, এটা নিয়ে লিখছেন।
সবাই অ্যান্টোনিয়ান ক্লিপেট লিখছেন শেক্সপিয়ার, আর এই তারা উভয়ই প্রেমের জন্য মৃত্যুবরণ করেছেন। এই উভয়ের প্রেম নিয়ে লিখছেন অল ডেথ ফর লাভ, সব মৃত্যুই প্রেমের জন্য। অ্যাবসোলেম এন্ড একিটোফেল তার বিখ্যাত অ্যাবসোলেম এন্ড একিটোফেল, অ্যাবসোলেম এন্ড একিটোফেল, এই দুইটা মনে রাখো, দুইটা মনে রাখতে পারো, অল ফর লাভ আর হলো অ্যাবসোলেম এন্ড একিটোফেল। ওকে, উইলিয়াম কনভিভ তিনি এই ওনার কোটেশন গুলো, আমি জন ড্রাইডেনের কোটেশন গুলা পরীক্ষার জন্য যতটুকু ইম্পর্টেন্ট তার চেয়ে জীবনের জন্য ইম্পর্টেন্ট। দে থিঙ্ক টু লিটল হু টক টু মাচ। একটা বিষয় মনে রাখবা, লিটারেচার আমাদেরকে একটা বিষয় গাইডলাইন দেয় ভালো, রে ভাই বেশি কথা বলো না, কথা কম বলবা, মানে কথা বেশি বলতে আমাদেরকে উৎসাহিত করে না। কি যে শেক্সপিয়ার বলছেন ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট, যারা কথা কম বলে, কথা মানে রসিকতার প্রাণ, সংক্ষিপ্ত কথা রসিকতার প্রাণ। এরপরে শেক্সপিয়ার বলছেন ম্যান অফ ফিউ ওয়ার্ডস আর দ্য বেস্ট ম্যান, যারা কথা কম বলে তারা উৎকৃষ্টতম মানুষ। আবার উনি বললেন দে থিঙ্ক টু লিটল হু টক টু মাচ, যারা বেশি কথা বলে তারা চিন্তা করার সুযোগ পায় না, তারা চিন্তাবিদ কম হয়। আরবি একটা প্রবাদ আছে, আল মিক্সারুকা হাতি বিল্লাইলে, মানে বাচাল রাতের অন্ধকারে লাকড়ি সংগ্রহকারীর মতো। বাংলাটা বলো একজন, কি বলছি, বাচাল কিসের মতো? রাতের অন্ধকারে লাকড়ির মতো, লাকড়ি সংগ্রহকারীর মতো, লাকড়ি সংগ্রহকারীর মতো। বাচাল কি করতেছে দেখো, রাতের অন্ধকারে তুমি বনে বাজারে জিয়া লাকড়ি টুকাইতেছো, এই ধরতেছো এই লাকড়ি, এইটা ধরতেছো, এই লাকড়ি ধরতে ধরতে হঠাৎ করে বিষধর সাপ ধরে ফেলবা, সাথে তোমার জীবন বিনাশ হয়ে যাবে। বাচাল কথা বলতে বলতে এমন এক কথা বলবে উল্টা পাল্টা, তার নাম হয়ে যাবে টাকলু মুরাদ। কি হবে বলো? টাকলা মুরাদ স্যার, টাকলু তো সুন্দর হয়ে যায় স্যার ওয়ার্ডটা। হ্যাঁ, টাকলু মুরাদ শোনো না জীবনের কারণ নাম স্যার টাকলা হবে স্যার, টাকলু তো সুন্দর হয়ে যায় ওয়ার্ডটা। আদর আদর করে বলেছি টাকলা মুরাদ, ঠিক আছে, তার নাম এই যে উনার। হ্যাঁ 30 সেকেন্ড দাঁড়াও। এরপরে আছে না ওই যে ওনার নামটা কি, কাদের সিদ্দিকের বড় ভাইয়ের নাম কি বলো তো? লতিফ সিদ্দিকী, ছোট ভাই মনে হয়। পাটু বসুবতী, ছোট ভাই বড় ভাই, যাই হোক, মন্ত্রিত্ব শেষ, বড় ভাই, হ্যাঁ মন্ত্রিত্ব শেষ, তাই না? এরকম কথা বইলা কথার ফাঁদে করে ধ্বংস হয়েছে এরকম। হ্যাঁ ওকে, হ্যাঁ তারপরে এই দে থিঙ্ক টু লিটল হু টক টু মাচ। স্যার খবরটা যদি আবার একটু বলতেন স্যার। আল মিক্সারু কাহাতি বিল্লাইলি, ইউটিউব মানে ইয়াতে সার্চ দাও, লেখার মিউট, বাংলাটা যদি একটু বলতেন। বাচাল রাতের যে বেশি কথা বলে, মানে বাচাল রাতের অন্ধকারে লাকড়ি সংগ্রহকারীর মতো, বাচাল রাতের অন্ধকারে লাকড়ি সংগ্রহকারীর মতো, মানে বাচাল কথাবার্তা বলতে বলতে হঠাৎ করে একটা ভুল কথা বলবে, তার জীবন ধ্বংস হবে। আর অন্ধকারে যা লাকড়ি সংগ্রহ করে তারও কি বলো, উল্টা পাল্টা করতে করতে একটা ধরে শেষ। দে থিঙ্ক টু লিটল হু টক টু মাচ। মিউট করে ফেলো। এই যারা তুমি যে কথা বলছো আমার সাথে, তুমি হেডফোন চেঞ্জ করে ফেলো। উই ফার্স্ট মেক আওয়ার হ্যাবিটস দেন হ্যাবিট মেকার, ও দেন, হ্যাঁ, প্রথমে অভ্যাস তৈরি করি, তারপরে সেই অভ্যাসের দাসত্ব করি। প্রথমে 9টা-10টা পর্যন্ত দিনে ঘুমাইয়া অভ্যাস তৈরি করি, পরে এই অভ্যাসের দাস হই। জেলাসি ইজ দ্য প্রুফ অফ লাভ, কি চমৎকার কথা, এটাই কিন্তু বাস্তব। এই যে দেখো সবাই, জেলাসি ইজ দ্য প্রুফ অফ লাভ, দেখো তুমি মানুষের সাথে ভালোবাসো,
রাত 12টার সময় ফোন দিছো, ফোন দিয়ে দেখলা যে ওয়াইটিং, 12:30টায় ফোন দিছো ওয়াইটিং, ফোনে একটা ফোন দিয়ে দেখতেছো ওয়াইটিং, তুমি বললা যে তুমি ওয়াইটিং এ আছো, দাঁড়াও আমি আরেক জায়গায় ওয়াইটিং লাগাইতেছি, দেয়ার ইজ নো লাভ হিয়ার। ওয়াইটিং এ দেখলে রাত 12টায় ফোনে একটা সময় ওয়াইটিং এ দেখছো, জইলা পুরা সারকার হয়ে গেলে ইউ আর ইন ট্রু লাভ উইথ দ্য পারসন, উইথ দ্যাট পারসন, তুমি সত্যিকার অর্থে রিলেশনশিপে আছো, তাহলে জেলাসি। হ্যাঁ, এটা তোমার দিয়ে জেলাসি করতেছে তোমার প্রেমিকা বা প্রেমিক, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, মনে রাখবা যে সে সত্যি তোমার ভালোবাসে। ওকে, হ্যাঁ, জেলাসি ইজ দ্য প্রুফ। স্যার এটা তো প্ল্যাটনিক লাভের বিরুদ্ধে চলে গেল স্যার। হ্যাঁ, প্ল্যাটনিক লাভের বিরুদ্ধে কেন যাবে? অবশ্যই তো এটা, হ্যাঁ, তা বলতে পারো। লাভ তো স্যার হচ্ছে কাছে থাকবে বেশি, আমি এটা বলিনি, প্ল্যাটনিক লাভ বিয়ের পরে তো হইতে পারে। বিয়ের পরে হাজবেন্ড দেখতেছে যে মানে হাজবেন্ড রে নিয়ে, এটা সবসময় সব ক্ষেত্রে, তোমার প্রিয় মানুষের ক্ষেত্রে হইতে পারে, তো সমস্যা নেই। একটা কথা ঠিক বলছো আতিকুর রহমান, বাংলাদেশের যত স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সব কথা দিয়ে ধ্বংস হয়ে গেছে, শুধু বর্তমান মন্ত্রী কথা কম বলে ঠিক আছে। খেয়াল করছো কি বিষয়টা? এই যে বাংলাদেশের যত কৌতুক আছে অনেক কম কথা বলেন, একবারে হিসাব গইনা গইনা কথা বলে। স্যার, বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে সাধারণ সম্পাদক এবং স্বরাষ্ট্রমন্ত্রী ওদের আসলে ব্যাপারগুলো হ্যান্ডেল করতে হয় স্যার। গইনা গইনা একদম চাইপা চাইপা হিসাব নিয়ে কথা বলে। আচ্ছা দেখো, তারপরে এবার হলো তাহসানের নাটক কেউ দেখছি কিনা জীবনে? জি স্যার। ওই তাহসানের নাটক আর মোশাররফ করিমের নাটকের মধ্যে একটা বৈষয়িক পার্থক্য কি বলতে পারো তুমি, বলো? তাহসান হচ্ছে লাভ আর মোশাররফ করিম কমেডি। আচ্ছা শোনো, একটা মিউট না থাক, তোমরা কথা বললে অনেকের ভালো হয় না, সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না। তাহসানের নাটকের বৈশিষ্ট্য হলো তোমার একেবারে আম পাবলিক সবাই নিয়ে তিনি নাটকের সব নাটকে অভিনয় করে না, করে নাকি বলতো? করে না। তো একটু একটু অভিজাত সম্প্রদায় নিয়ে ডিল করেন। আমি কি ঠিক বলছি কিনা বলো? জি স্যার। জি স্যার। তাহলে যেই কি বলো, যেই নাটকে স্যার আপনাকে দেখা যায় না। দাঁড়াও একটু আমি একটা জিনিস ইয়ে করতেছি, দাঁড়াও। এই যেই নাটকে অভিজাত পরিবার, বলো কার কোন পরিবার? অভিজাত পরিবার। অভিজাত পরিবারের হাস্য রস ফুটে ওঠে, বুঝছো? আমি দেখি একটা জিনিস পাই কিনা। হ্যাঁ, আবার বলো কি? যে নাটকে অভিজাত পরিবারের হাস্যরস ফুটে ওঠে। কই? হ্যাঁ, দাঁড়াও। ওরে নামটা কি বলো? স্যার ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম। হ্যাঁ, কমেডি অফ ম্যানার্স। তো একটু অভিজাত পরিবারের সদস্যদের নিয়ে যেটা ইয়ে করে, তাহলে এই দেখো, তাহলে কি পাইলা দেখো তুমি, এইটা হলো কমেডি অফ ম্যানার্স। তাহলে উইলিয়াম কনগ্রিভ ওই যে উচ্চবিত্তের আচার আচরণ, নরনারীর লঘু প্রেম, কৌতুক উচ্ছল, জাগতিক আনন্দ, এই সমস্ত বিষয় নিয়ে যেটা হলো যে কমেডি অফ ম্যানার্স। একটু উচ্চবিত্ত পরিবার হবে। হ্যাঁ, এটা হলো উইলিয়াম কনগ্রিভ। একটা প্রশ্ন উত্তর দাও, কমেডি অফ হিউমার কে লিখছেন? স্যার বেন জনসন। কে লিখছেন? বেন জনসন। বেন জনসন। হ্যাঁ, মিউট মিউট মিউট, কমেন্ট বক্সে লিখবে, আনমিউট করা লাগবে না, আনমিউট করা লাগবে না। ওকে। জন লক এন্ড ফাদার অফ মডার্ন ডেমোক্রেসি বলা হয়, এন এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং তাকে বলা হয়। এরপরে জন বানিয়ান
তিনি ওই যে আবার সেম কথা বলছি, জেলখানায় বসে একটা বই লিখছি, বইটার নাম কি বলো? দ্য পিলগ্রিমস প্রগ্রেস। ঠিক আছে, স্যার কোনটা কোনটা পড়বো? হচ্ছে উইলিয়াম কনগ্রেভ থেকে আর জন লক থেকে। উইলিয়াম কনগ্রেভ দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড বললাম। পারলে কেউ লাভ ফর লাভটা মনে রাখতে পারো, এটা বিখ্যাত। লাভ ফর লাভ, এই দুইটা মনে রেখো। লাভ ফর লাভ হলো আর দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। লাভ ফর লাভ, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। আর জন লক হলো এন এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, মনে রেখো, আর এর বেশি না। জন বানিয়ান লিখছেন এই যে দ্য হোলি ওয়ার পড়তে পারো, আর দ্য পিলগ্রিমস প্রগ্রেস, কিন্তু ভোলা যাবে না পিলগ্রিমস প্রগ্রেস। এটা কিন্তু অ্যালেগরি, তোমাদের কি মনে আছে কিনা অ্যালেগরি? কোন একটা অ্যালেগরি বলি, কাঁধে কাঁধে ব্যাগ নিয়ে, শোনো, কাঁধে ব্যাগ নিয়ে, এই যে কাঁধে আছে না, কাঁধে ব্যাগ নিয়ে কি করছে দেখো, এই পার থেকে ওই পারে যাচ্ছে। কিসে ব্যাগ নিয়ে বলো? মানে কাঁধের মধ্যে ব্যাগ নিয়ে আমরা এই পার থেকে ওই পারে যাচ্ছি, এটাই ধরে নাও। পিলগ্রিমস প্রগ্রেসটা হলো আমরাও পাপ পুণ্যের বোঝা নিয়ে ইহলোক থেকে পরলোকে যাচ্ছি। ধরো একটা লোক, বাচ্চারা স্কুলে যাচ্ছে কিনা বলো ব্যাগ নিয়ে? একটা দৃশ্য দেখছো কিনা, বাচ্চারা স্কুলে ব্যাগ নিয়ে যাচ্ছে না? বাসা থেকে কোথায় যাচ্ছে বলো? বিদ্যালয়ে যাচ্ছে। ঠিক তুমি এটাই ইমাজিন করো, আমি সহজে বুঝিয়ে বললাম। আমরাও কিন্তু পাপ পুণ্যের বোঝা নিয়ে এই পার থেকে ওই পারে যাচ্ছি, ইহলোক থেকে পরলোকে যাচ্ছি। কখনো পাপের বোঝা ভারী হয়, কখনো পাপের বোঝা হালকা হয়। উই আর ইন এ জার্নি, আমরা একটা সফরে আছি। এই পিলগ্রিমস প্রগ্রেস এটা বোঝানো হয়েছে। কার লেখা বলো তো? জেলখানায় বসে লিখছেন জন বানিয়ান। ওকে, তারপরে আফরা বেন, তারপরে হলো স্যামুয়েল বাটলার লাগবে না। তারপরে হলো আফরা বেন। আফরা বেন হলো ইংরেজি সাহিত্যের প্রথম নারী লেখিকা, যিনি কি করছেন বলো তো? যিনি প্রথম কাকে কি লিখছেন বলো? যিনি প্রথম কি করছেন বলো? লেখালেখিকে পেশা হিসাবে নিয়েছেন আফরা বেন। আচ্ছা, তার বিখ্যাত উপন্যাসের নাম হলো অরণ্যক। তুমি চাইলে মনে রাখতে পারো, আমি গল্পটা দিয়ে দিচ্ছি, তুমি চাইলে একবার দেখে নিতে পারো অরণ্যকর গল্প। আমার শুধু মনে রাখতে পারো অরণ্যক। অগাস্টান পিরিয়ডের মধ্যে আছে, অগাস্টান পিরিয়ডে কি আছে? অগাস্টান পিরিয়ডে অগাস্টান পিরিয়ডে হলো আলেকজান্ডার পোপ। অগাস্টান পিরিয়ডের গল্পগুলো সব আগে বলা আছে। এখানে হলো আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপের উপাধি হলো মক হেরোইক পয়েট, উপহাসমূলক বীরত্বের কবি। কথা শুনো, উপহাসমূলক বীরত্বের কবি মানে কি এটা একটু বুঝাই বলি, আর 1 মিনিট বলে আর কি। তিনি, তোমরা তো আগে জানো, ইলিয়াড ওডিসির অনুবাদ করছিল প্রথমে জর্জ চ্যাপম্যান, তার পরবর্তীতে তিনিও ইলিয়াড ওডিসির অনুবাদ করছেন। গ্রিসের অন্ধ মহাকবি হোমারের লেখা ইলিয়াড ওডিসির প্রথম অনুবাদক ছিলেন জর্জ চ্যাপম্যান। আর একজন কি বলতে পারবা, জর্জ চ্যাপম্যানের ওইটা দেখে একটা সনেট লিখছিল একজন রোমান্টিক যুগের কবি, কে সে বলো তো? জন কিটস। এলিজি রিটেন ইন এ কান্ট্রি, সরি অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার। তাহলে হোমারের এই ইলিয়াড ওডিসির দ্বিতীয় অনুবাদক হলেন আলেকজান্ডার পোপ। তার লেখা একবারে ডিকশনারি অফ অক্সফোর্ড ডিকশনারি অফ কোটেশনে তার লেখা বেশি প্রকাশিত হয়েছে, অনেকগুলো কোটেশন আছে। তার বিখ্যাত মহাকাব্যের নাম হলো দ্য রেপ অফ দ্য লগ। নায়কের নাম ব্যারন, নায়িকার নাম বেলিন্ডা। এটা একটা মক হিরোইক পোয়েম বা মক হিরোইক এপিক। এখন বলবো যে মক এপিকটা আসলে কি। যেখানে হিরোইজম দেখানোর দরকার নাই, কথা শুনো, যেখানে হিরোইজম দেখানোর দরকার নাই সেখানে হিরোইজম দেখানোটাকে বলা হয় মক এপিক, মক হিরো। এই যে দেখো ইয়াতে কি নাম, এটার নাম এই আর ই নামে কেউ আছো নাকি? আর ই দিয়ে কে এখানে? শুধু নাম, প্রত্যেকে নাম লিখে ঢুকে, কিন্তু পরে যদি রিমুভ হয়ে গেলে কিন্তু তুমি আর কখনোই ঢুকতে পারবে না, একেবারে এই আইডিতেই ঢুকতে পারবে না। প্রত্যেকের সতর্ক করলাম, বাই চান্স যদি চেক করে ওদিক থেকে এসে ঢুকা তোমার ব্লক করে ফেলবে। আর কখন তোমার প্রত্যেকে নিজের নাম কিন্তু ঠিক করে রেখো, মানে এই আইডিতে তুমি ঢুকতেই পারবে না কখনো। কি বললাম না আমি, কি যে বলতে চাচ্ছিলাম? যেখানে দেখানো প্রয়োজন নেই কিন্তু দেখানো। হ্যাঁ, মক হিরো। আচ্ছা, নিউ মার্কেটে একটা ঘটনা ঘটছে, এই যে চটপটির খাওয়ার পরে দাম দেয়া নিয়ে একটু তর্ক বিতর্কের ফলে ঢাকা কলেজের সাথে
ঢাকা কলেজের সাথে একটা হয়েছে, কি হয়েছে বলতো? ঢাকা কলেজের সাথে সংঘর্ষ হয়েছে এবং শেষ পর্যন্ত 2 জন লোক নিহত হয়েছেন। এই সংঘর্ষে যারা জড়িত হয়েছেন তারা প্রত্যেকেই মক হিরো। মক হিরো মানে যেখানে হিরোইজম দেখানো একেবারেই নিষ্প্রয়োজন। নায়িকা বেলিন্ডা একটা নতুন একটা ফ্যাশন বের হয়েছে। ফ্যাশনটা হলো মেয়েদের চুল সারা জীবন এরকম চুল উল্টায় পিছনে ঝুলে রাখতো, এইটাই ছিল স্টাইল। 1700 সালের পরে একটা স্টাইল বের হয়েছে, মেয়েরা সবাই কিছু কিছু মেয়েরা সামনের কিছু চুল কাইটা, ধরো এই 80-90টা চুল কাইটা ঝুলে রাখে এখানে এই পর্যন্ত। এটাকে বলা হয় লক। ওই যে দেখছো না তোমরা কোনো সময় এরকম আর কি, নায়ক বেরন ওই নায়িকার এরকম চুল কিছু কাইটা ফেলছে। এই চুল কাইটা ফেলছে কেন? এটা দেখে সে হয়ে গেছে বেহোশ। মানে এইটা নিয়ে তুল কালাম কাণ্ড, যুদ্ধ, একেবারে আসমান থেকে এরিয়েল ফেরেশতা যুদ্ধ শেষ করা লাগছে। ঘটনাটা ছোট কিন্তু মহা লঙ্কা কাণ্ড ঘটছে। এটা নিয়ে এত বড় কাণ্ড ঘটার কথা না। এটা নিয়ে যেহেতু তিনি মহাকাব্য লিখছেন, এটা মক এপিক, মক হিরোইক এপিক, আর এই নায়ক নায়িকা সব মক হিরো, মক হিরোইন। অর্থাৎ যেখানে তিনি দেখা দিচ্ছেন আমরা ছোট ছোট বিষয় নিয়ে লঙ্কা কাণ্ড ঘটাবো, এরা সবাই মক হিরো। এই বিখ্যাত আলেকজান্ডার পোপকে বলা হয় মক হিরোইক পোয়েট। তারপরে তার একটা বিখ্যাত কবিতা আছে, এটার নাম হলো এন এসে অন ম্যান। এটা মানুষের উপর প্রবন্ধ, এটা একটা কাব্যগ্রন্থ, তার কবিতা। তার কথাগুলো অনেক হৃদয়গ্রাহী। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন, এন্ড অনেস্ট ম্যান ইজ দ্য নোবেলেস্ট ওয়ার্ক অফ গড। অন্তত পক্ষে এই দুইটা, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। স্যার ফেমাস এপিক হচ্ছে দ্য কি পড়বো এখান থেকে? আর কিছু না, এন এসে অন ম্যান, এটা একটা কবিতা। ঠিক আছে, ওকে, হ্যাঁ। তারপরে এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। মানুষ মনে রাখবা, ভুল করবে এটা সহজভাবে নিবা, এটাই লিটারেচারের শিক্ষা। সে ভুল করতেই থাকবে, শুধু করতেই থাকবে। তার কাজ হলো ভুল করা, আমার কাজ হলো ভুল করা। তুমি সহজভাবে নিবা, শুধু ভুলে যাবো আর ভুল কাজ করবো। তুমি রাগারাগি করতে পারবে না। তুমি বলবো যে মাফ, সব মাফ। তুমি যত মাফ করবা তোমারও ভুলগুলো মার্জনা করা হবে। মানে কেউ যদি সরি বলে অনুতপ্ত হয়, কথা সরি বলার সাথে সাথে মাফ করে দিবা, আবার সে ভুল করবে, টেনশন নাই। An honest man is the noblest work of God. একজন ভালো মানুষকে আল্লাহ একেবারে সুন্দর করে হাতে ধরে বানাইছেন। Charms strike the sight, but merit strike the heart. বাহ্যিক সৌন্দর্য মানুষের দৃষ্টি কেড়ে নেয়। কি সুন্দর রে, বারবার তাকাইবা, এরকম করে তাকাইবা, কিন্তু হৃদয়, কিন্তু মানুষের মেধা মানুষের হৃদয় কেড়ে নেয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অত্যন্ত ছোট ছিলেন, কুৎসিত ছিলেন, কিন্তু কুচকুচে কালো ছিলেন। জসিমউদ্দিন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অনেক খাটো ছিলেন, রাস্তাতে হাইটা ছাতা নিয়ে হাইটা যাওয়ার সময় মানুষ মনে করতেছে হ্যাঁ, চার্মস স্ট্রাইক দ্য সাইট, কিন্তু তাদের ছিল না। মেরিট স্ট্রাইক দ্য হার্ট, তাদের মেধা আমাদের হৃদয় কেড়ে নিয়েছে। হোপ স্প্রিংস ইটার্নাল ইন দ্য হিউম্যান ব্রেস্ট, আশায় মানুষের বসতি। হোপ শব্দটা নিয়ে আমি কিন্তু বারবার বলতে চাই, আশা শব্দটা নিয়ে তোমরা প্যান্ডোরাস বক্স পড়ছিলা, ইয়েস অর নো বলো। আশা, প্যান্ডোরা যখন বাক্সটা খুলছে, সব দুঃখ, হতাশা, ব্যর্থতা সব বের হয়ে গেছে। আটকা পড়ে গেছিল আশা, হোপ। পরবর্তীতে সেই আশা আবার বের হয়েছে, হইয়া মানুষ যখন কষ্টে নিপতিত হয়, তখন আশা এসে বাসা বেঁধে বলে যে টেনশন নিও না, তুমি কিছুদিন পরে ভালো হয়ে যাবা। একটা জায়গায় ফেল করলে আশায় আমাদেরকে দেখায় যে আর আবার সামনে আরো ভালো সুযোগ আছে। বলো, হোপের গল্প মনে আছে কিনা? ইয়েস অর নো বলো কমেন্ট বক্সে। প্যান্ডোরাস বক্সে কত ক্লাসে? হ্যাঁ, ওকে। ফুলস রাশ ইন হায়ার এঞ্জেলস ফিয়ার টু ট্রিড, হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত কত জল। হ্যাঁ, ফুলস রাশ, বোকারা সেইখানে দৌড়ায় যেখান থেকে দেবতারা পালিয়ে যায়। ওকে, এই কথা, এই কোটেশন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। জনাথন সুইফট ইংরেজি সাহিত্যের সবচেয়ে শ্রেষ্ঠ স্যাটিয়ারিস্ট। ওনার মনে রাখবা, উনি ওনার স্যাটিয়ার মানে হলো, আমি বলছি এই যে মিস্ত্রি মাখানো চাবুক। তাহলে এই ওনার বিখ্যাত বইয়ের নাম গালিভার্স ট্রাভেলস, 4 খণ্ড। মনে রাখবা, গালিভার্স ট্রাভেলস এর অনুবাদ করছেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজা নামের বাবা আবুল মনসুর আহমেদ। তোমরা নিশ্চয়ই শুনছো আবুল মনসুর আহমেদের নাম। আমার দেখা রাজনীতির 50 বছর, শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু, জনসভা, ইউনিভার্সিটি ফুড কনফারেন্স, আয়না, বেশি দামে কেনা কম দামে বেচা, একটা বিখ্যাত বই।
বেশি দামে কিনছি, কম দামে বেচতেছি, এটার নাম আমাদের স্বাধীনতা। ওনার নাতনির নাম হলো তাহমিমা আনাম, উনি অনুবাদ করছেন গালিভারের সফরনামা। কি সুন্দর অনুবাদ! গালিভারের সফরনামা 4টা খণ্ডে। লামুয়েল গালিভার আমাদের মতোই একজন ব্যক্তি। তিনি একবার জাহাজ ডুবে গেছে, হওয়ার পরে দেখলেন যে তারা সবাই আটকে রাখছে, সবগুলা মানুষ 6 ইঞ্চির মানুষদের এই লিলিপুটদের দেশে ভ্রমণ করছেন, জার্নি টু লিলিপুট। দ্বিতীয়বার তিনি আবার জাহাজ ডুবিতে আবার দেশে এসে আবার যখন ফিরছেন, তখন দেখলেন যে জাহাজে এত বড় বড় মানুষ, তাল গাছের মতো মানুষ। এগুলো কিন্তু দেখবা, এটা কিন্তু অবশ্যই এটা পড়ো, গালিভার ট্রাভেল, এই ভয়েস টু ব্রব ডিগনাইট। সেখানে যাই দেখলেন যে মানুষগুলো সবাই অনেক বড় বড়। এরপরে হলো জার্নি টু ভয়েস টু লাপুটা, 3 নম্বরে বিজ্ঞানীদের দেশে গেছেন, যাই দেখলেন যে বিজ্ঞানীরা সব অ্যাবসার্ড কর্মকাণ্ডে ব্যস্ত। চতুর্থ জার্নি টু এ ভয়েস টু দা হুইনিম, তিনি আবার গেছেন, হুইনিম মানে হলো ঘোড়াদের দেশে গেছেন। সেখানে তিনি দেখাইছেন মানুষগুলা সব ইমোশনাল, ঘোড়া হইলো লজিক্যাল। এখানে মানুষ, পুরো উপন্যাসটা ওই খণ্ডটা পড়ার পরে আমাদের কাছে মনে হয়, আরে মানুষ তো বোকারে, বেকুব, আর ঘোড়াগুলো হইলো বুদ্ধিমান প্রাণী। মানুষের চেয়ে ঘোড়াকে তিনি উত্তম জাতি হিসেবে প্রদর্শন করার কারণে তাকে অনেকে বলেন তিনি এখানে মানব বিদ্বেষী রূপ পরিগ্রহণ করেছেন। এই জন্য তাকে বলা হয় মিজেন্ট্রফি, ধূর্ত খণ্ডের কারণে। তো সফরনামা এমন একটা বই সবাই পাঠ করতে পারে, সব বয়সে। লিলিপুটদের দেশে যখন গালিভার গেলেন, তখন তার যে আধিপত্য, তার যে দাপট, আমরাও কিন্তু আমরা একটু ছোট মানুষদের কাছে আমরাও কিন্তু এরকম দেখাই। আর ওরা 6 ইঞ্চি হইলো কি, ওদের ভাবসাব হইলো 60 ইঞ্চির মতো, ওদের ভাবের কোনো ঘাটতি ছিল না। এখানে অনেক কিছু লিলিপুটদের দেশে, লিলিপুটদের মন্ত্রী হওয়ার যোগ্যতা ছিল একটা জিনিস, রশি টানানি গুড়া যে জিতে সেই মন্ত্রী। এই স্যাটায়ার কিভাবে করছেন তিনি দেখাই দিয়েছেন। রানী এনির মন্ত্রী সভায় যতগুলা মন্ত্রী ছিল, এগুলা সব দেখতে নাদুস নুদুস বড় সুঠাম দেহের, কিন্তু একটারও মগজ নাই। এই লিলিপুট দিয়ে তিনি কি বুঝাইছেন দেখো, লিলিপুট দেশের মন্ত্রী হওয়ার যোগ্যতা, রানী এনির মন্ত্রী হওয়ার যোগ্যতা একই, দুইটাই মগজ বাছাই করা হয় না, দেখা হয় সুদর্শন ব্যক্তি, সুদর্শন ফিগার দেখা হয়। এইভাবে করে জার্নি টু ব্রবডিক, বড় মানুষদের কাছে যখন তিনি গেলেন, তখন লিলিপুট এই যে গালিভারের অবস্থা কি হয়েছে, তাকে এই যে মঞ্চ নিয়ে খেলা দেখাইতো, কারণ মানুষগুলো তো সব তাল গাছের সমান লম্বা ছিল। একবার সে তরকারি নিতে গিয়া তরকারির ঝোলে বালতিতে পড়ে গেছে, ওই তরকারির পেয়ালাতে পড়ে গেছে, কোন রকমে সাঁতরাইয়া তীরে উঠছে। ওই সমস্ত মানুষগুলার তরকারির পেয়ালা ছিল এরকম। বহুত এখানে রোমাঞ্চকর কাহিনী। এ টেল অফ এ টাব, তবে এ টেল অফ টু সিটিজ লিখছেন কে? চার্লস ডিকেন্স। তারপরে দ্য ব্যাটল অফ বুকস, এই 3টা বই মনে রাখবা। আবার বললাম গালিভার ট্রাভেলস মনে রাখতে হবে, 4 খণ্ড, এর মধ্যে প্রথম খণ্ড হলো ভয়েস টু লিলিপুট, আর হলো এ টেল অফ এ টাব। ড্যানিয়েল ডিফো, তিনি লিখছেন রবিনসন ক্রুসো। আজকে আর বেশি না, 5-7 মিনিট পড়াবো, 5 মিনিট পরে ছেড়ে দেবো। রবিনসন ক্রুসো একজন শিপরেক ট্রাভেলার, জাহাজ ডুবি হয়েছে। জাহাজ ডুবি হওয়ার পরে এই রবিনসন ক্রুসো যে পড়লেন এমন এক, মনে রাখবা জাহাজ ডুবি কেন হয়, ইংল্যান্ডের দিকে তারা তাকায় দেখো, তাদের কলোনি গুলো ভারতবর্ষ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, দুনিয়া জুড়ে। তো ফলে ইংল্যান্ডের লোকেরা তো শুধু জাহাজে করে যাইতো, এই জন্য সব জাহাজের গল্প উপন্যাসের মধ্যে। তো জাহাজের মধ্যে কি হলো, জাহাজ ডুবি হয়েছে, রবিনসন ক্রুসো কি করলেন, এমন একটা দ্বীপের মধ্যে যে পৌঁছলেন যেখানে সাপদ সংকুল মানুষ, কি তোমার মানুষ খেকো, বন্য প্রাণী, হিংস্র প্রাণী। তিনি সেই দ্বীপে 27 বছর ছিলেন। 27 বছর থাইকা তিনি যখন ফিরেন, তখন ওই দেশের তিনি রাজা হয়ে ফিরেছেন, ওই এলাকা, ওই দ্বীপের। এই রবিনসন ক্রুসোর মূল থিম কলোনিয়ালিজম। তিনি দেখাইলেন একজন ইংরেজ নিঃস্ব নিরস্ত্র অবস্থায় কোন একটা ভূখণ্ডে যাওয়ার পরে কিছুদিন থাইকা ওই দ্বীপের মালিক হয়ে আসবে। যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, একটা ভুইফুর একটা বণিক সংগঠন এসে 190 বছর থাইকা রবিনসন ক্রুসোর মতোই ওই দেশ দখল করে চলে গেছেন। এই হলো রবিনসন ক্রুসোর গল্প। তারপরে হলো এখানে কয়েকটা কোটেশন বলবো, কোটেশন ফর লাইফ, জীবনের জন্য। হি ইজ নট পুয়ার, তিনি গরিব না। দ্যাট হ্যাজ লিটল,
লিটল শব্দটা নাউন মনে রাখবা, এখানে টু হ্যাভ ভার্বের পরে নাউন বসে, আজকে ক্লাসে পড়াইছি। বাট দ্যাট ডিজায়ার মাচ, যার মনটা অনেক বড়, প্রাণশক্তি অনেক বেশি, কিন্তু টাকা পয়সা কম, তোমরা তাকে গরিব বলবে না, সে অবশ্যই দরিদ্র না। মন বড়, প্রাণশক্তি বেশি, আর উচ্চাকাঙ্ক্ষা অনেক বেশি, সে পারবে, তার মনটা অনেক বড়, মানে মনের ভিতরে প্রচুর হিম্মত আছে, তিনি গরিব নন। তারপরে এই লাইনটা আমার খুব প্রিয়, টুডে উই লাভ হোয়াট টুমরো উই হেট, টুডে উই সিক হোয়াট টুমরো উই শান, টুডে উই ডিজায়ার হোয়াট টুমরো উই ফিয়ার। আজকে আমরা যাকে ভালোবাসি, একটা কথা শুনে রেখো, তাকে আমরা কালকে মনে প্রাণে ঘৃণা করি। আজকে আমরা যাকে মনে প্রাণে চাই, তাকে কালকে আমরা প্রত্যাখ্যান করি। টুডে উই ডিজায়ার টু, হ্যাঁ, কালকে আজকে তাকে চাই। ঘটনা মনে রাখবা, এটা বলবো। এই যে দেখো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন, সম্পর্কের পাত্রগুলাকে ভরাট করে ফেলবা না। এদিকে দেখো, এই পানি প্রায় টইটুম্বুর পুরাটা আছে, যত বেশি পানি থাকবে তত আশঙ্কা বেশি থাকবে, আর পানি কম, অর্ধেক পানি আছে, এটার মধ্যে কিছুটা হলেও সম্ভাবনা আছে। কথা শুনো, তুমি যদি সম্পর্কের গ্লাস গুলাকে পানি দিয়ে পূরণ করে ফেলো, তুমি যদি বলো যে তোমার জন্য অমুক করতে পারি, তমুক করতে পারি, অনেক বেশি ভালোবাসার কথা বলো, ওই সম্পর্ক দ্রুত পতনশীল। একটা তোমাদের বলে রাখলাম, এই যদি তোমার এসা হুলস্থুল অনেক বেশি তোমার জন্য জান প্রাণ, তোমার জন্য বাঁচে না, তোমারে ছাড়া আমি বাঁচি না, এরকম হঠাৎ করে ঘনিষ্ঠ হয়ে গেছে, বি অ্যাওয়্যার অফ দ্য ম্যান অর ওম্যান, ওই নারী বা পুরুষ সম্পর্কে সাবধান থেকেও, তিনি কিছুদিন পরে হারাই যাবেন। যেই সম্পর্ক খুব দ্রুত উত্থান ঘটে, সেই সম্পর্ক খুব দ্রুত পতন ঘটে। জু বুদ আয়াদ, জু বুদ জায়াদ, হ্যাঁ, যেটা দ্রুত আসছে দ্রুত পতন হয়ে গেছে। এই জন্য কারোর বলার সময় বলবা না যে তোমার জন্য অমুক করবো তমুক করবো, কিচ্ছু বলবা না, এগুলো কম কথা বলবা। তুমি বলবা না বিয়ে করার আগে, হ্যাঁ, যে আরে ওই তোমার ভাবির জন্য কি শাড়ি কিনছে, বলো যে এই যে 5,000 20,000 টাকা দিয়ে শাড়ি কিনছে, তুমি বলো যে কোনো হইলো কোনো কথা, 20,000 টাকা দিয়ে শাড়ি কিনলে হয়, আমি তোমার বিয়ের সময় 1 লাখ টাকা দিয়ে শাড়ি দেবো, কিন্তু দেখা গেল তুমি সেই সময় দিয়ে দিছো 2,500 টাকা দিয়ে জরিওয়ালা শাড়ি। বিয়ে সম্পর্ক এখানে শেষ, তুমি তো ধ্বংস করে দিছো। এই জন্য সম্পর্কের গ্লাস গুলার আবেগ দিয়ে পূরণ করবা না, জাস্ট চেক এন্ড ব্যালেন্স। প্রত্যেকের সাথে কর্ডিলিয়ার মতো কথা বলবা না, কর্ডিলিয়ার মতো কথা বলবা না। ওই যে কি নাম না, সরি তুর কর্ডিলিয়া না, কেনা বলো তো, হ্যামলেট, রিগেন, আর কে বলো, রিগেন, আর কি ওই 6 এর বইটাতে কি ইয়ে আছে এটা জানো কিনা? 6 এর বইয়ের মধ্যে ইয়াটা আছে, কিংলিয়ারের গল্পটা জানো? ক্লাস 6 এর বইয়ে তোমরা সবাই দেখো, 3 মেয়ে কি কি রিগেনই তো বলছিল মনে হয়, মাই লাভ ইজ রিচার দ্যান মাই টাং। হ্যাঁ হ্যাঁ, এবং বলছিল যে কি, এই যে আশা বুঝতে পারবো না, অনেক যত বেশি ভালোবাসা প্রকাশ করছে তত বেশি আছে। তো ফলে এই জন্য মনে রাখবা, যে মানুষটাকে আজকে যে মানুষটা তোমার আজকে যেভাবে ভালোবাসতেছে, যেভাবে ভালোবাসার ফুলঝুরি নিবেদন করছে, আগামী বছর এমনটা থাকবে না। কেউ ভালোবাসা ইয়ে করলেই তুমি পাগল হয়ে যাও, পাগল হয়ে যাও না। তাহলে কারণ কি, এই দেখো সতর্ক করে দিয়ে গেছেন, কারণ ভালোবাসা কখনোই চিরস্থায়ী। একজন মানুষকে সমভাবে কখনোই সারা জীবন ভালোবাসবে না। আচ্ছা, এখানে আর ই নামের কেউ আছো কিনা তুমি সেটা বলো। আর ই নামের কেউ আছো? আর ই নাম হলো আর ই, এনিওয়ান হ্যান্ড রেজ করে রাখছো? আর ই নামের কেউ নাই? পার্টিসিপেন্টস এর মাঝখানে একজন আছে স্যার, একটা ক্যাপিটাল আর আর তারপরে লেটার হচ্ছে ই। হু ইজ সে, হি অর শি? কথা বলুক না। তার কোনো ইনফরমেশন দেওয়া নাই, শুধু এইটুক লেখা। আর ই দ্যাট মিন্স এটা হয়তো অ্যান্টিভাইরাস বা ভাইরাসটা হতে পারে বা অন্য কোনো। তাহলে আমি কিন্তু আপাতত ইয়ে করে দিলাম, তুমি আর পরে জয়েন করতে পারবে না কিন্তু। আর ই নামের কেউ আছো এনিওয়ান? স্যার আমি তো ইমাম কমেন্ট বক্সে হলো লিখো একটা। আর ই নামের কেউ আছো কিনা? ওইরকম না, শুধু এক ওয়ার্ডের নাম আর ই লেখা। হ্যাঁ আর ই লেখাই তো, আর ই থাকলে কেউ কমেন্ট বক্সে ইশারা দাও। দাঁড়াও, ঠিক আছে, তাহলে আর ই নামের কেউ নেই। হ্যাঁ, ওকে।
ওকে, হ্যাঁ, তারপরে কি বললাম? কোথায় ছিলাম বলো একটু? হি ইজ নট, আচ্ছা হয়ে গেল। তাহলে এই আর কি বিষয়টা, ভালোবাসাটা কখনোই একজন মানুষ সবাইকে সবসময় সমানভাবে ভালোবাসবে না, এই জন্য ভালোবাসার দ্বারা প্রভাবিত হয়ে এরকম। আর চেক এন্ড ব্যালেন্স বললাম, যা বলবা বাস্তবতা থেকে বলবা। দ্য ফিয়ার অফ ডেঞ্জার ইজ 10,000 টাইমস টেরিফাইং, মোর টেরিফাইং দেন দ্য ডেঞ্জার ইটসেলফ। এই বিপদের ভয় বিপদের চেয়ে 10,000 গুণ বেশি শক্তিশালী। আচ্ছা বলো, করোনা ভাইরাসের ভয়টা অনেক বেশি শক্তিশালী ছিল, তোমাদের মনে আছে কিনা? লাশগুলা যে ধপাস ধপাস করে ফেলতেছে, আরে কি অবস্থা! তোমাদের সেই দিনগুলোর কথা মনে আছে? মানে বাবা মারা গেছে করোনা ভাইরাসে, যে ওয়াইফ নাই, ছেলে মেয়েরা পালাই গেছে। দ্য ফিয়ার অফ করোনা ভাইরাস ইজ মোর টেরিফাইং দেন দ্য করোনা ভাইরাস ইটসেলফ। করোনা ভাইরাসের ভয় করোনা ভাইরাসের চেয়ে বেশি শক্তিশালী। ভূত আছে কিনা না এটা গবেষণা করার বিষয়, কিন্তু ভূতের ভয় ভূতের চেয়ে বেশি শক্তিশালী। এক লোক আছে না, বলতেছে যে কি আমি তো অনেক শক্তিশালী। আমি আগে একটা প্রবাদ ছিল যে কবরের কাছে গিয়ে কেউ যদি গরু খোটা দেয়, তাহলে সে নাকি কবর এমন এক ডাক দেয় সে মারা যায়, এমন একটা প্রবাদ প্রচলিত ছিল কোন একটা গ্রামে। তারপরে এক লোক বলে আসলে আমি তো অনেক সাহসী, আমি পারবো, কিন্তু তার মনের মধ্যে ছিল ভয়। এরপরে কি করলো, সে গরু নিয়ে গেছে, গরু নিয়ে তো অনেক ভয়ে ভয়ে কবরের কাছে দিয়ে একদম ধপাস করে গরু খোটা দিছে, খোটা দিয়ে একদম দিছে দৌড়। এরপরে দেখলো যে সত্যি তার কেউ আটকে রাখছে একদম, এমন সে সেখানে হার্ট ফেল করে মারা গেছেন। সকালবেলা লোকেরা তো আর রাতে কেউ যায় নাই, সকালবেলা যায় দেখে সে গরু খোটা দেওয়ার সময় তার নিজের লুঙ্গিও খোটা দিয়ে ফেলছে। খোটা দিয়ে দৌড় দিছে, দেখেছে তার লুঙ্গি আটকে আছে, ফলে সে সেখানে হার্ট ফেল করে। ওই যে দ্য ফিয়ার অফ, কি বলো ওই যে ভয়, দ্য ফিয়ার অফ দ্য ফিয়ার অফ ডেঞ্জার, বিপদের ভয় বিপদের চেয়ে কয় হাজার গুণ বেশি শক্তিশালী, 10,000 গুণ বেশি শক্তিশালী। বিষয়টা বুঝছো কিনা? আচ্ছা, হ্যাঁ। তারপরে হলো পামেলা অর দ্য রিচার্ড, এই লাস্ট আমার আজকের, পামেলা স্যামুয়েল রিচার্ডসনের 2টা নোবেল। পামেলা অর দ্য ভার্চুয়াল রিওয়ার্ডেড, এটাকে ইংরেজি সাহিত্যের প্রথম নোবেল মনে করা হয়। আমি বললাম যে এগুলো সবই চিঠি, মনে রাখবা সব চিঠি। ওই যে চারিদিকে যে সবাই ছিলেন না, চিঠি পত্রগুলো, চিঠি লিখছেন, চিঠিগুলা দিয়ে কিন্তু নোবেল হয়েছে। পামেলা অর দ্য ভার্চুয়াল রিওয়ার্ডেড। আর একটা হলো ক্লারিসা। ক্লারিসা হইলো তার বাবা মা একটা কি করছে বলো, সে ঘৃণা করে এমন একজন ধনী ব্যক্তির সাথে তাকে বিয়ে দিয়ে দিছে, ফলে তার জীবনটা নারকীয় জীবনে পরিণত হয়। তাহলে 2টা উপন্যাস, একটা হলো পামেলা অর দ্য ভার্চুয়াল রিওয়ার্ডেড, আর একটা হলো ক্লারিসা। তাহলে 2 ফেমাস নোভেলস। বলো, পামেলা ইংরেজি সাহিত্যের প্রথম নোবেল, আর একটা হলো ক্লারিসা। ক্লারিসা ইংরেজি সাহিত্যের অন্যতম নোবেল, এটা প্রথম বিদ্রোহ বলা যায়। এডিসন এবং স্টিল 2 বন্ধু মিলে পত্রিকায় কলাম লিখতেন, ওদেরকে একসাথে এডিসন স্টিল বলা হয়। যে পত্রিকায় লিখতেন নাম হলো স্পেকটেটর। আগামী ক্লাসে এজ অফ সেন্সিবিলিটি পড়াবো 20 মিনিটে, আর পড়াবো ভিক্টোরিয়ান পিরিয়ড। আগামী ক্লাসে পড়া কি বলো? স্যার গ্রিক সাহিত্যটা পড়াবেন না স্যার? হ্যাঁ হ্যাঁ, এটা পড়া, ওই বোর্ডে যাওয়া লাগবে আমার একটু। গ্রিক সাহিত্যটা পড়াবো। গ্রিক সাহিত্য পড়াইলে ভিক্টোরিয়ান অর্ধেক পড়ানো হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামী ক্লাস মিস করো না কেউ। স্যার মক আমি ভিক্টোরিয়ানে যাওয়ার আগে যদি তুমি আমি যে গ্রিক থিওলজি, গ্রিক সাহিত্য নিয়ে একটু কথা বলি, অনেক লাভবান হইবা, মানে চিন্তার প্রসারণটা বাড়বে। বলো। আর্ট ফর আর্ট শেক আর ম্যাথ হিউম্যান শেকের মধ্যে কি যেন বলছিলেন স্যার? স্যার জোসেফ এডিসন থেকে কি পড়তে হবে? এডিসন এন্ড স্টিল 2 জন মিলে স্পেকটেটর পত্রিকায় কলাম লিখতেন। শেষ। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলো স্যার। ফেরেশতা আর জিনের মধ্যে তো স্যার পার্থক্য আছে। আর মক, এই ক্লাস কিন্তু শেষ। তোমাদের যাদের কোনো আমার সাথে কথা আছে তারা থাকো, আর বাকিরা যেতে পারো, সমস্যা নেই। আগামী ক্লাসটা ভিক্টোরিয়ান, আমি শুনে রাখি, আগামী ক্লাসে ভিক্টোরিয়ান পিরিয়ডটা একটু আগে দেখেইছো। আর হলো কি না দেখবো বলছিলাম, এজ অফ সেন্সিবিলিটিটা দেখো। আর কি দেখবা, ওই যে লিটারেচার কি পড়াবো না বলছিলাম, গ্রিক সাহিত্য। হ্যাঁ বলো। স্যার ফেরেশতা আগে আসছে নাকি জিন আগে আসছে স্যার, মানে এই ব্যাপারটা? ফেরেশতা অবশ্যই ফেরেশতা। আরে ফেরেশতাদেরকে, জিনদেরকে তো ফেরেশতাই ইয়ে করছে।
কি করছে বলো? ওই মাইটে দিয়া ওই যে ইবলিসকে নিয়ে গেছে। হ্যাঁ স্যার, মক হিরোইক পোয়েট আর মক সাবজেক্টের মধ্যে পার্থক্য কি স্যার? মক সাবজেক্ট হলো ইট ইজ নট এ অরিজিনাল সাবজেক্ট। দেয়ার যখন ইন্ট্রোডাক্টরি দেয়ার যখন বাক্যের সাবজেক্ট হয় তখন এটাকে মক সাবজেক্ট বলা হয়। মক সাবজেক্টটা মানে হলো, আমি যদি বলি এই রুমে 2টা জানালা আছে, তাহলে দা রুম হ্যাজ 2 উইন্ডোজ বলতে পারতাম, কিন্তু এটা না বইলা বলছে দেয়ার আর 2 উইন্ডোজ ইন দ্য রুম। তাহলে দেয়ার ইজ কল্ড, যখন শুরুতে দেয়ার শব্দটা সাবজেক্ট হয় এটাকে মক সাবজেক্ট বলা হয়। দিস ইজ নট দ্য অরিজিনাল সাবজেক্ট। In the sentence, the original subject is there are 2 windows. 2 windows here is the subject. 2 windows শব্দটা এখানে সাবজেক্ট। এটা হলো মক সাবজেক্ট। মক সাবজেক্ট আসলে অরিজিনাল সাবজেক্ট না। অরিজিনাল সাবজেক্টটা বিভার্বের পরে থাকে। আর কি আর মক হিরো তো যেখানে হিরোইজম দেখানোর দরকার না, এখানে হিরোইজম দেখায়। ওকে, হ্যাঁ দেয়ার ইজ নো বাটার লেফট, আপনার সেন্টেন্সটা এরকম ছিল। তার মানে এখানে স্যার বোঝাচ্ছে যে মানে নো বাটার, দেয়ারটা হলো দেয়ারটা মক সাবজেক্ট, নো বাটার হলো সাবজেক্ট। ইস্টা হইছে নো বাটারের কারণে। হ্যাঁ, আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ। তো দেখা হবে। আল্লাহ হাফেজ। বাটারটা মূলত সাবজেক্ট, নো বাটারটা আরেকটা জিনিস ছিল স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার, জন মিল্টনের প্রথম কাজটা কি ছিল স্যার? মানে উনি কোন সাহিত্যটা আগে লেখেন? কোন সাহিত্য এটা দেখতে হবে, সাহিত্যকর্মে তো শেষ নাই। তারপরে কেন এটা কোন জায়গায় প্রশ্ন আসছে? আমাদের একটা জি স্যার, মানে তেমন এক্সামে না, মানে আমাদের স্যার কোচিং এর একটা এক্সামে ছিল যে প্রথম কাজটা কি ছিল, ওখানে অপশন ওনারা কারেকশন করছিল যে অন শেক্সপিয়ার, এইটা ছিল ওনার নাকি প্রথম। কোনটা ছিল? নামটা কি? অন শেক্সপিয়ার। অন শেক্সপিয়ার প্রথমটা ছিল? তুমি পাইছো এটা নোবেলে ইয়াতে? না, ওনারা বলছে অ্যানসার দিছে যে এই কাজটাই নাকি ওনা আগে করছে। না, আমার কাছে এটা আমি বিশ্বাস করি না। তারপরে এটা আমার মনে হচ্ছে না, কারণ এটা পরে লিখছেন, আরো পরে লিখছেন। হ্যাঁ, আর এই সমস্ত বিষয়ের কথা শুনো, এই সমস্ত প্রশ্ন কোনো কাজের না। এই মিল্টন নিয়ে আমি যা পড়াইছি তার বাইরে যত যাইবা ততই তোমার লস হবে। স্যার, কখনো কি অ্যাডজেক্টিভ প্লাস নাউনের আগে বসতে পারে? আবার বলো, অ্যাডজেক্টিভ ক্লাস কখনো কি নাউনের আগে পূর্বে বসতে পারে? না। তার মানে অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বলবে, কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ নাউনের পরে বলবে। হ্যাঁ, ওই ওয়ান শেক্সপিয়রের যে বিষয়টা, এটা হলো ফার্স্ট পাবলিশড ওয়ার্ক, মানে প্রকাশিত হয়েছে ওয়ান শেক্সপিয়র কবিতা, কিন্তু ওয়ার্কটা কি বুঝছো কিনা? প্রকাশিত যেটা হয়েছে। আর তুমি এগুলা নিয়ে এই প্রশ্নের উত্তর না দিয়ে উত্তম হবে। আমার কথা বুঝছো সবাই? যে এই ওনার প্রত্যেকে যদি ফার্স্ট লেখা শুরু করো এভাবে, যদি তুমি গভীরে যাও, কোয়াইট ইম্পসিবল। এরোপাজিটিকা তার বিখ্যাত রচনা। এরোপাজিটিকা নিয়ে তুমি শুধু, আমি মিল্টন নিয়ে কোন কোন তথ্যটা দিছিলাম বলো তো একটু? এপিক পয়েট মনে আছে তোমাদের? এরপরে কি বলো? প্যারাডাইজ লস্ট, প্যারাডাইজ রিগেইন, লাইসিদাস, আর কিছু ছিল? এরোপাজিটিকা, অন শেক্সপিয়র। হ্যাঁ স্যার, একটা কোশ্চেন আসছিল, দা ক্যারেক্টার বিলজবাব ইজ ফ্রম প্যারাডাইজ লস্ট, এটা স্যার কোথাকার ক্যারেক্টার? বিলজবাব? জি স্যার, বিলজবাব তো সিনোনিম, মানে লুসিফারের মতো। বিলজিবাব, লুসিফার, মেফিস্টোফেলিস। আচ্ছা ঠিক আছে, একটা কনফিউশন। ওকে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।